আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যাম আই অডিবল টু ইউ? কাইন্ডলি চ্যাট বক্সে একটু জানাবেন। ওকে, সো ইয়েস, সবাই বলছেন ইয়েস। তিথি আপু, ইভান ভাই, ইয়েস, সবাই ইয়েস বলছেন। সো হোপফুলি আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। বাট ক্লাস চলাকালীন সময়ে কখনো যদি আমি লেস অডিবল হই বা অডিওতে কোনো ঝামেলা হয়, কাইন্ডলি আমাকে জানাবেন। আজকে ইন্টারনেটটা আসলে একটু স্লো, এটা বলে আমার মনে হচ্ছে। সো ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ অডিও প্রবলেম, কাইন্ডলি লেট মি নো থ্রু চ্যাট বক্স। ওকে, so this is probably the first class of me with you on this batch. I guess so. এর আগে এই ব্যাচে তো ক্লাস নেওয়া হয়নি। সো ক্লাস শুরুর আগে আমি আমার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। আমার নাম হচ্ছে তৌসিফা ফারহাত। আমি 43তম বিসিএস এর একজন ক্যাডার অফিসার, অ্যান্ড আমি আপনাদের ইংলিশ লিটারেচার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস নিব। আমার মনে হয় শুধু আমি না, আরো কয়েকজন নিবে। তাদের মধ্য থেকে কয়েকজনের ক্লাস হয়তো বা আপনারা পেয়েও গেছেন। And I will start your English literature course today. Okay. So একটা কথা আছে যে a good beginning halves the battle. So hopefully today I will have a very good beginning with all of you on this course. এই আশা রাখছি। চলেন আমরা আমাদের যে ক্লাসটা আছে সেটা অফিসিয়ালি একটু শুরু করি। বাট যেহেতু আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বা সাহিত্যের প্রথম ক্লাস, সো ক্লাস শুরু করার আগে কিছু বেসিক কথা আমি একটু বলে নিব। আমার মনে হয় উত্তরণের যারা স্টুডেন্ট আছেন তারা বেশিরভাগই হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যতদূর মনে হয় আর কি। এই জন্য আগের ব্যাচগুলোর কাছ থেকে শুনতাম বা সবাই বলে যে ইংলিশ লিটারেচার একটা হরর বা প্যানিকের নাম। আপনাদের কাছেও কি তাই? ইংলিশ লিটারেচার দেখলে কি খুব ভয় লাগে বা মনে হয় যে এত বড় সিলেবাস, এত কবি সাহিত্যিকের নাম, আসলে এগুলো কিভাবে মনে রাখবো বা কিভাবে পড়বো? ওকে, সবাই বলতেছে যে ইয়েস আপু, ইয়েস আপু। সো আপনাদের কাছেও মেবি সেম জিনিসটা হরর বা একটা টেরিফিক ব্যাপার। বাট আমি আমার ক্লাসে একটু গল্প করে বা একটু মজা করে পড়ানোর চেষ্টা করব, যাতে ক্লাস শোনার পর অডিওগুলো আবার রিপিট শোনার পর, হ্যাঁ, আপনারা যা শোনেন এটা মাথায় যাতে গেঁথে যায় বা একটু মনে রাখতে পারেন। সো হোপফুলি এই কোর্সটা শেষে আপনাদের জন্য সাহিত্যের জিনিসপাতি অনেক ইজিয়ার হয়ে যাবে, আমি এই আশাটা রাখছি। সো এই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস লেকচার শোনার চেষ্টা করবেন। আরেকটা জিনিস, আমার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস খুব ভালো লাগে। সো ক্লাস চলাকালীন সময়ে টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের মাথায় আসে, feel free to ask me on chat box. I will try my best to solve each and every problem of yours. So যখন একটা টপিক শেষ হবে, সবাই সাইলেন্ট না থেকে কাইন্ডলি চ্যাট বক্সে আমাকে প্রশ্ন করবেন যে পার্টটা বোঝেননি বা বুঝতে সমস্যা হচ্ছে এমন মনে হবে। ওকে, আচ্ছা, বেসিক কথাবার্তা বলা শেষ। যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা হচ্ছে শুরুতে মার্ক ডিস্ট্রিবিউশন আর কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে বা কোন জায়গাগুলো আমাদের একটু বেশি পড়তে হবে, কম পড়তে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা ওভারঅল এখন রিভিউ করব, যেহেতু দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। চলেন তাহলে কুলজা সিমসিম, লেটস স্টার্ট উইথ মার্ক ডিস্ট্রিবিউশন। মানে এই কোর্সটা শেষ করার পর এখান থেকে আসলে আপনারা কতটুক মার্কস অ্যাসিওর করতে পারবেন দেখেন। ইংলিশ লিটারেচার পার্টে আসলে 200 নাম্বারের মধ্যে প্রিলির 15 মার্কস আছে, হিউজ কিন্তু। বাট এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু কম বেশিও হয়। আমি জানি না আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখেছেন কিনা। 46তম যে বিসিএস আছে সেখানে কিন্তু এই লিটারেচার পার্ট থেকে নাম্বার ছিল 10। অনেকে একটু মানে রিল্যাক্স মুডে চলে যাবেন এখন যে মাত্র 10 নাম্বার। বাট সমস্যা হচ্ছে 46-এ 10 ছিল, বাট 47-এ দেখেন আবার 15 মার্কসের প্রশ্নই কিন্তু পিএসসি করেছে। তো আমরা আশা করতেই পারি যে সামনের যে প্রিলিটা হবে, মানে 50তম বিসিএস প্রিলি, সেখানেও কিন্তু 15 মার্কসের একটা প্রশ্নই এই লিটারেচার পার্ট থেকে আসবে।
সো আমাদের যে প্রিপারেশন বা আমাদের যে পড়াশোনার প্রস্তুতি, সেটা এই 15 মার্কসের মধ্যে কত মার্কস পেতে পারি, সর্বোচ্চ মার্কসটা যেতে পেতে পারি, সেই উদ্দেশ্যেই হবে। ওকে। সর্বোচ্চ মার্কস বলতে আমি কত বোঝাচ্ছি আসলে, লিটারেচারে 12 থেকে 13 মার্কস খুবই ভালো। বাট যারা একটু লিটারেচার পড়তে পছন্দ করে বা লিটারেরি ব্যাকগ্রাউন্ডের আছে, তারা 14-15 ইজিলি পেয়ে যায় আসলে। সো যারা একটু ভয় পান তারা ধরে রাখেন এখানে 12 থেকে 13 মার্কস আপনাদের তুলতে হবে। ঠিক আছে। 10-এর উপরে যে কোনো কিছুই ভালো, বাট যাদের প্রিপারেশন ভালো থাকে তারা 13 মার্কস ইজিলি তুলতে পারে। ইভেন 14-15 প্রশ্ন সহজ হলে উঠে যায়। সো মাথায় রাখবেন 13 বা 12 কম যাতে এখান থেকে মার্কস না আসে। আমরা যখন পড়বো এই ব্যাপারটা অ্যাসিওর করার চেষ্টা করব। আচ্ছা, তো মার্কসের ব্যাপারটা তো দেখে ফেললাম, তাই না? ইটস আ গেম অফ 15 মার্কস। এখন এই 15 মার্কসের মধ্যে কোন অংশ থেকে কি কি প্রশ্ন হয় বা কত নাম্বার থাকতে পারে, এইটা একটু দেখবো। এই যে 15 মার্কস আছে ইংলিশ লিটারেচার পার্টের, এইটা অ্যাসিওর করার জন্য আমাদের কিছু স্পেসিফিক ব্যাপার খুব ভালো করে জানতে হবে। ফার্স্টের যে পার্টটা আছে সেটা হচ্ছে, দেখেন, রাইটার্স পার্সোনাল লাইফ। রাইটার্স পার্সোনাল লাইফ, এই জিনিসটা কি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করেন? আপনাদের কাছে মনে হয় ফেমাস রাইটার দেখতেছি, তার ফেমাস বই কোনটা, ক্যারেক্টার কি, পড়ে ফেললাম, হয়ে গেল। বাট এবারের প্রশ্নটা ঘাটলেই কিন্তু দেখবেন বাংলাতে কি টিপিক্যাল প্রশ্ন করেছে, তাই না? যে মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রীর নাম কি, এই টাইপের প্রশ্নও কিন্তু বাংলাতে আসছে। সো প্রশ্ন কঠিন হলে ইংলিশ লিটারেচারেও আসলে এই টাইপের প্রশ্ন আসতেই পারে। সো আমরা যখন একটা রাইটার পড়বো, স্পেসিফিকলি যারা ফেমাস ফেমাস রাইটার আছেন, তাদের পার্সোনাল লাইফের সব ডিটেলস, কত সালে জন্ম হচ্ছে, কত সালে মারা যাচ্ছেন, কোথায় জন্ম লাভ করতেছেন, নোবেল পাইছেন কিনা, হ্যাঁ, ন্যাশনালিটি কি, স্কটিশ না ব্রিটিশ না আমেরিকান, নোবেল লরিয়েট কিনা, তারপর পয়েট লরিয়েট কিনা, এই যে পার্সোনাল ডিটেইলস এর ব্যাপারগুলো আছে সেটা আমরা থরলি পড়ার চেষ্টা করব। তবে ভয় পাওয়ার কিছু নাই, সব রাইটারে কিন্তু পড়তে হবে না। জাস্ট ফেমাস 15-20 জন যারা আছেন তাদের বায়োগ্রাফি আমাদের একটু ক্লিয়ার করতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। সেকেন্ড যে জিনিসটা আছে, অবভিয়াসলি এটা আমরা সবাই জানি, বুকস। কোন রাইটার কোন বই লিখছে, ওই বইয়ের নাম কি, বইয়ের যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো একটু জানতে হবে, ক্যারেক্টার্স। আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, যে বইগুলো আছে, যেমন প্রিলিতে একবার প্রশ্ন এসেছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা কত সালে প্রকাশিত হয়েছে। সো ইম্পর্টেন্ট বইগুলা কত সালে প্রকাশিত হবে এবং এগুলো কোন পিরিয়ডের, স্পেসিফিক্যালি এটা যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা কোন পিরিয়ডের সাহিত্যকর্ম, এটা কি এলিজাবেথান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড না ভিক্টোরিয়ান পিরিয়ড, হ্যাঁ, এই জাতীয় প্রশ্নগুলো খুব আসে। সো একটা বই পড়ছেন, জাস্ট ওই বইয়ের রাইটারের নাম কি এটা পড়ে ফাঁকিবাজি পড়া পড়লে চলবে না। ক্যারেক্টার্স, এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে। 41-এ এসেছিল অ্যাডেলা কোয়েস্টেড, এই ক্যারেক্টারটা কোন বইয়ের, ওফেলিয়া এই ক্যারেক্টারটা কোন বইয়ের। সো একটা ফেমাস বই যখন আমি পড়বো, বুকের ক্যারেক্টার গুলার নাম জানতে হবে এবং কোন পিরিয়ডে প্রকাশিত হয়েছে এটাও মাথায় গেঁথে ফেলতে হবে। ওকে। সো এটা খেয়াল রাখবো। আর থার্ড যে পার্টটা আছে, এটা হচ্ছে খুবই কঠিন। হ্যাঁ, এই যে আমরা ধরে রাখছি না যে 15-র মধ্যে আমরা সর্বোচ্চ পাবোই 13 বা 14, 1 নাম্বার বা 2 নাম্বার এমনি আমাদের মিস হবে। এই জায়গাটা হচ্ছে কোটেশনের জায়গাটা। আপনারা যখন পরীক্ষার প্রশ্নগুলা যখন সলভ করবেন তখন দেখবেন এমন কিছু কোটেশন দেয় যেটা আসলে আমরা আগে নামই শুনি নাই। ফর দ্য ফার্স্ট টাইম পরীক্ষার হলে মনে হয় দেখতেছি। ইভেন আই এম সামওয়ান হু হ্যাজ লিটারেরি মেজর ইন ইউনিভার্সিটি টাইম, স্টিল কিছু প্রশ্ন আছে যেটা আমার দেখে মনে হয় এটা কোত্থেকে আসছে, এই কোটেশনটা কোত্থেকে দিল। সো এখানে আসলে আমার মনে হয় যে গতানুগতিক যে বইগুলো আছে তার চেয়ে উত্তরণের যে স্লাইড গুলো আছে, আমি দেখেছি চেক করে একটু, ওখানে অনেকগুলো কোটেশন বা কোট দেওয়া বিভিন্ন রাইটারের। সো কোটেশনের জন্য আপনারা উত্তরণের স্লাইড গুলা খুব ভালো করে দেখতে পারেন। বাট ওই যে নান ক্যান অ্যাসিওর, প্রশ্ন ইজি হলে আহ, এই 3 থেকে 5টা যে কোটেশন আসবে 5টাই পেয়ে যাবেন। আর প্রশ্ন হার্ড হলে দেখা যায় 2টা বা 3টা আনসার করাও খুব কঠিন হয়ে যায়।
ঠিক আছে। সো এই পার্টটা হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারের সবচেয়ে হার্ড পার্ট, কজ মানে নো ওয়ান নিউ সামটাইমস যে পিএসসি কোত্থেকে প্রশ্নটা করতেছে। ওকে, 4 নাম্বার যেটা আছে এটা সবচেয়ে ইজিয়ার। সবচেয়ে কঠিনটা দেখলাম, এখন সবচেয়ে ইজিয়ার যে জিনিসটা সেটা দেখবে, এটা হচ্ছে লিটারেরি টার্মস। এই টার্মস গুলো হচ্ছে সিমিলি, মেটাফোর, দেন প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ক্যাটাস্ট্রফি, হ্যাঁ, ডাইগ্রেশন। এই টার্মগুলো আজকের ক্লাসে আমরা পড়বো। এন্ড আমার মনে হয় আপনাদের সবার বড় জোর 2 ঘন্টা লাগবে এগুলো মুখস্থ করার জন্য, অ্যান্ড দ্যাটস এনাফ। আশা রাখি এরপরে প্রিলিতে যে প্রশ্নই আসুক এই লিটারেরি টার্মস পার্ট থেকে আপনারা আনসার করতে পারবেন। এটা হোপফুলি আমরা আজকের ক্লাসে ফিনিশ করে ফেলবো। সো এই হলো আমাদের আউটলাইন। প্রিলির যে 15 মার্কস আছে সেটা অ্যাসিওর করার জন্য আমাদের রাইটারদের পার্সোনাল লাইফ এগুলা দেখতে হবে। বই, শুধু বইয়ের নাম আর রাইটারের নাম জানলে হবে না, ফেমাস বইগুলার ক্যারেক্টার্স, পিরিয়ড, এই জিনিসগুলো দেখতে হবে। কোটেশন, এটা আসলে সৃষ্টিকর্তার নামে ছেড়ে দিতে হবে, যতটুকু পারি আমরা মুখস্থ করব যা দেওয়া আছে। বাট এরপর লেটস সি, লাক ফেভার করলে আমরা সবই পেরে যাব, আর না করলে একটু কম পারবো আর কি। ওকে। আর লিটারেরি যে টার্মসটা আছে এটা একদম ইজি, আপনারা জাস্ট আজকের ক্লাসের শেষ করে 2 ঘন্টা পড়বেন, হয়ে যাবে। এখান থেকে যাই আসুক না কেন আনসার করতে পারবেন। ওকে। সো এই যে আমরা একটু আউটলাইনটা দেখলাম, এখানে কি কারো কোনো সমস্যা আছে বা কেউ কিছু আস্ক করতে চাচ্ছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, আজকে কি লিটারেচার লেকচার 1? ইয়েস খাদিজা আপু, আজকে লিটারেচারের লেকচার 1 ক্লাস হচ্ছে। আপু মনে রাখার টেকনিক্স গুলো কাইন্ডলি বলবেন, ইভান ভাই আস্ক করেছেন। ইয়েস, আমি অবভিয়াসলি আপনাদেরকে যখন পড়াবো, এই যে একটু পরে আমরা মুভ অন করতেছি, তখন হচ্ছে অবশ্যই বলে দিব। কোটেশনটা কি আপুর? রিফাত জাহান যিনি, উনি আস্ক করেছেন, এটা হচ্ছে উক্তি আর কি। কোনো ক্যারেক্টার কি বলতেছে, ডায়লগ বা কোটেশন বা উক্তি, ঠিক আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। ওকে। একজন প্রশ্ন করেছেন যে কিভাবে মিউট করতে হয় বা মিউট খুলতে হয়, এটা আমি জানি না। কাইন্ডলি আপনি একটু কিউ অ্যান্ড এতে এটা নিয়ে প্রশ্ন করেন, ওখানে যিনি আছেন উনি আনসার দিয়ে দিবেন। ওকে। সো চ্যাট বক্সের প্রশ্নগুলো দেখে ফেলেছি। সো আমার মনে হয় এই যে মার্কস ডিস্ট্রিবিউশনের এই পার্টটা আছে এটা সবারই ক্লিয়ার। এইগুলো মাথায় রেখে আমরা যখন পড়বো, এগুলো মাথায় রেখে একটু পড়ার চেষ্টা করব, হোপফুলি আমাদের পড়াটা একটু ইজি হবে। চলেন এখন আমি আপনাদেরকে কিছু ট্রিক্স আছে সেটা বলে দিচ্ছি। ফাঁকিবাজ যারা আছেন, হ্যাঁ, অনেকের মাথায় থাকে যে না, ইংলিশ লিটারেচার এটা আমার ফর্টে না, এটা এটা আমার পছন্দ না, সো আমি এখান থেকে 8 বা 10 নাম্বার তুলতে চাই, এর বেশি তুলবো না। তাদের জন্য একটা ট্রিক্স হচ্ছে এই যে দেখেন, দা এলিজাবেথান পিরিয়ড। হ্যাঁ, এখানে কিন্তু ইংলিশ লিটারেচারের যে পিরিয়ড গুলো আছে সেগুলো দেওয়া আছে। তো এই যে এলিজাবেথান পিরিয়ড একটা, তারপর রোমান্টিক পিরিয়ড, তারপর ভিক্টোরিয়ান পিরিয়ড, আর এখানে হচ্ছে দ্য মডার্ন পিরিয়ড। 4টা পিরিয়ড আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে 5 স্টার পিরিয়ড। হ্যাঁ। সো যারা একটু ফাঁকিবাজ তারা এই 4টা পিরিয়ডই খুব ভালো করে থরলি পড়তে পারেন। আমি আপনাদের অ্যাসিওর করব যে এখান থেকে অবশ্যই যে কোনো বিসিএসসি হোক না কেন 8 থেকে 10 মার্কস আপনারা আসলে কমন পাবেন। দেখেন নিজেরাই কিন্তু বুঝতে পারতেছেন, এই 4টা পিরিয়ড ক্লিয়ার করলে থরলি, নর্মাল ক্লিয়ার করলে হবে না, কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করলে এখান থেকে আপনারা 8 থেকে 10 মার্কস পেতে পারেন। বাট শুনছেনই তো তাই না, এই যে প্রিলির আগে পিএসসিরই কেউ একজন বলতেছিল 1 মার্কসের জন্য ওদের 8 থেকে 10 হাজার মানুষ হচ্ছে বাদ দিতে হয়। ব্যাপারটা কিন্তু মোস্ট প্রবাবলি ইজ ট্রু। সো যদি 1 মার্কস এত ইম্পর্টেন্ট হয়, আমাদের আসলে 8 থেকে 10 মার্কসের প্রিপারেশন নেওয়া খুব ওয়াইজ কিছু না। আমরা যেহেতু শুরু করতেছি এই চ্যাপ্টারটা, এই লিটারেচার পার্টটা, অবভিয়াসলি আমাদের মাথায় থাকবে এখান থেকে হাইয়েস্ট মার্ক 13 বা 14 আমরা এনশিওর করব। দ্যাট ইজ ওয়াই শুধু এই 4টা পিরিয়ড না, অবশ্যই একদম দা ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শেষ পর্যন্ত পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আমরা থরলি পড়ার চেষ্টা করব। এটা যদি করি হোপফুলি অবশ্যই অবশ্যই আপনারা 14 মার্কসও পেতে পারেন। ওকে। বাট যারা একটু ফাঁকিবাজি চিন্তা করেন তারা এই যে 4টা পিরিয়ডের যে নাম বললাম এটা থরলি পড়তে পারেন উইথ ইওর ওন রিস্ক।
ওকে। ওকে, চ্যাট বক্সে একটু চেক করছি। আহ রামিরেজ ভাই বলছেন কোটেশন গেস করার কোনো ওয়ে আছে? না, কোটেশন আসলে গেস করার কোনো ওয়ে নাই। কোটেশনটা আপনার মনে রাখতে হবে এবং আপনি শিওর হলে এটা আনসার করবেন। কারণ কোটেশন এটা গেস করে দিতে গেলে 90% ক্ষেত্রে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে গেজিং গেম একদমই খেলা যাবে না, কোটেশন মুখস্থ রাখতে হবে। এই হচ্ছে কোটেশনে ভালো করার ওয়ে। ওকে, সো আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন টপিকটা ছিল এটা আমরা শেষ করেছি। হোপফুলি এই টপিক রিলেটেড আর কারো কোনো কনফিউশন নেই। এখন আমাদের যে মেইন টপিকগুলো আছে সেগুলোতে আমরা চলে যাচ্ছি। সো লেটস স্টার্ট আওয়ার মেইন ক্লাস নাও। ওকে, দেখেন, ফার্স্টে আমরা শুরু করছি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, মানে প্রাচীন যুগ দিয়ে। বাংলা সাহিত্য হোক, ইংলিশ সাহিত্য হোক, সাহিত্যের তো শুরুটাই হবে আসলে প্রাচীন যুগ দিয়ে, তাই না? একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে কোনো সাহিত্য পিরিয়ড আপনারা পড়া শুরু করতেছেন, এখানে যে টাইম লাইনটা আছে, শুরু কত সালে হচ্ছে আর শেষ কত সালে হচ্ছে, এটা মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। আর শুধু বিসিএস না, নাইন্থ গ্রেডের যে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো আছে সেখানেও আসলে কতবার এসেছে যে ওল্ড ইংলিশ পিরিয়ড কবে শুরু হয়েছে এবং ওল্ড ইংলিশ পিরিয়ড কবে শেষ হয়েছে, বা ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইম লাইনটা কত। সো এই ব্যাপারটা আপনাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে, শুরু আর শেষের সময়টা। দেখেন, ওল্ড ইংলিশ পিরিয়ড বা প্রাচীন যুগ ইংরেজি সাহিত্যের খুব বড় সড়ো কিন্তু একটা সাহিত্য পিরিয়ড ছিল, তাই না? প্রায় 600 বছরের, ভাবা যায়, অনেক লেন্দি, অনেক বড়। ওকে, এই ওল্ড ইংলিশ পিরিয়ডের কিন্তু আরেকটা নাম আছে, এটাকে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলে থাকি। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। সো আপনাদের মাথায় আসতেই পারে, তাই না, যে ওল্ড ইংলিশকে কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলতেছি। এটার একটা কারণ আছে। অ্যাংলো স্যাক্সন হচ্ছে একটা উপজাতির নাম, যারা জার্মানি থেকে ইংল্যান্ডে গিয়েছিল এবং ইংল্যান্ডে গিয়ে তারা ইংরেজি সাহিত্যের প্রভূত উন্নতি ঘটায়। এই জন্য এই যে ট্রাইব বা উপজাতিটা আছে, এদের নাম অনুসারে এই প্রাচীন যুগের নামই করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখানে ট্রিক্সটা হচ্ছে কি, পিএসসি করে নাই, বাট নাইন্থ গ্রেডের অনেক চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কবে শুরু হয়েছে বা কবে শেষ হয়েছে। সো অনেকে না কনফিউজড হয়ে যায় যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এটা আবার কি। আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, দুইটা একই জিনিস, এক জিনিসের দুই নাম আর কি। এটা একটু খেয়াল রাখবেন। এখন আপনারা সবাই আমাকে একটু বলেন তো, প্রাচীন কালের যে বাংলা সাহিত্য ছিল, ওকে, আহ প্রাচীন কালের যে আহ সুব্রিন আপু বলছেন ইংলিশ লিটারেচার আজকে আমার ফার্স্ট ক্লাস, সো প্লিজ একটু ডিটেলসে বোঝাবেন ইনশাআল্লাহ আপু। ওকে, আহ এখন একটা আপনাদের জন্য প্রশ্ন, এই যে আমরা যে বাংলা লিটারেচারের পড়া হয়েছে, কিছু বাংলা সাহিত্যের প্রাচীন কালের বেসিক বৈশিষ্ট্য কি বলেন তো? এটা কি কেউ আনসার করতে পারছেন? না, আমি কিন্তু টাইম লাইন বলি না, আমি বলেছি যে প্রাচীন কালের যে বাংলা সাহিত্য আছে এটার মেজর বৈশিষ্ট্য কি। এই যুগে যে সাহিত্যকর্ম রচিত হয়েছে, ধরেন চর্যাপদ, চর্যাপদের বৈশিষ্ট্য কি ছিল বলেন একটু। কেউ আনসার করতে পারছেন না? কি? বৌদ্ধ যারা ছিল, বৌদ্ধ ভিক্ষু, তাদের সহজিয়া সঙ্গীত, তাই না? রিলিজিয়াস সং গুলাকেই তো চর্যাপদে ইনক্লুড করা হয়েছে। তো বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যে কিন্তু অনেক মিল আছে। ইংরেজি সাহিত্যের যে প্রাচীন কাল আছে, সেখানেও যে সাহিত্যকর্মগুলা রচিত হয়েছে সেগুলো হচ্ছে চার্চ সেন্ট্রিক। মানে এই যুগে আপনার আমার ফিলিংস এর কথা আসলে ইংরেজি সাহিত্যে আসে নাই। ধর্মীয় ফেবলস, ধর্মীয় কাহিনী, চার্চের কাহিনী, এই জিনিসগুলাই আসলে সাহিত্যকর্ম ফুটে উঠেছে। সো এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের একটা বৈশিষ্ট্য। আর একটা জিনিস, বাংলা সাহিত্যে প্রাচীনকালের প্রধান নিদর্শন কিন্তু চর্যাপদ, তাই না? চর্যাপদই তো প্রধান নিদর্শন। সো ইংরেজি সাহিত্যের প্রাচীনকালের প্রধান নিদর্শন হচ্ছে এই যে বেউলফ নামের একটা মহাকাব্য, যেটা বীর, বেউলফ নামের একজন বীরের কাহিনী। ও কি করে, ও গ্রেন্ডেল নামের একজন রাক্ষসকে বধ করে।
সো এই বিউলফ নামের যে যিনি বীর আছেন, এই বীর কিভাবে গ্রেন্ডেল নামের রাক্ষসটাকে মারলেন এই কাহিনীটা নিয়েই বিউলফ মহাকাব্যটা রচিত হয়েছে, যেটা ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা উদাহরণ। মনে রাখতে হবে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরো কিছু সাহিত্যকর্ম আছে যেগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে দ্য ক্রনিকল। কেউ কি আমাকে ক্রনিকল শব্দের অর্থ বলতে পারবেন? এটা হচ্ছে ডায়েরি, তাই না? ডায়েরি বা কর্চা। হ্যাঁ, রেগুলার লাইফ আমরা যেখানে নোট করি সেই জিনিসটাকে বলা হয় ক্রনিকল। সো এই যে দা ক্রনিকল যে বইটা আছে, এটা ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা বইয়ের নাম। এছাড়া দেখেন আরো কিছু কবিতা আছে, দা ওয়ান্ডারার। এগুলো আসলে অভিযানের কাহিনী, একজন হারিয়ে গিয়েছে, সে কিভাবে ফিরে আসে বাসায়, এগুলো। দা সি ফেরার, এটা আরেকটা কবিতার নাম, দা সি ফেরার। হ্যাঁ, আহ সমুদ্র অভিযাত্রীর কাহিনী। সো এই ওল্ড ইংলিশ পিরিয়ডের চারটা কবিতার কথা কিন্তু আমরা জেনেছি। দেখেন, ফার্স্ট হচ্ছে বিউলফ, মনে রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ। তারপর হচ্ছে দ্য ক্রনিকল, তারপর হচ্ছে দ্য ওয়ান্ডারার, এবং লাস্ট ওয়ান হচ্ছে দ্য সি ফেরার। হ্যাঁ, এই যে কবিতা, এদের রাইটারের নাম সবারই অজানা, অজ্ঞাত রাইটাররা এই বইগুলো লিখেছে। ওকে, সো এই চারটা বইয়ের নাম আপনারা মনে রাখবেন, এগুলো ওল্ড ইংলিশ পিরিয়ডের উদাহরণ। ওকে, সো ওল্ড ইংলিশ পিরিয়ডের যে বেসিক ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন নেক্সট যে পার্ট আছে, এই পিরিয়ডের ফেমাস রাইটার যারা আছে তাদের নিয়ে আমরা একটু আলোচনা করব। বাট আপনাদের একটা কথা বলে নেই, আসলে এখানে যারা রাইটার আছেন তাদের আহ, কারো নিয়ে আসলে প্রিলিতে কোনো প্রশ্ন এখনো আসে নাই। বাট আমাদের কথা হচ্ছে এখনো আসে নাই, ঠিক আছে, বাট সামনে কি আসবে না? আসতেই পারে। স্পেসিফিক্যালি যে কিং আলফ্রেড, হ্যাঁ ওনাকে, ওনার থেকে তো আমাকে ভাইবাতে একটা প্রশ্ন ধরেছিল। সো আমরা এক্সপেক্ট করতেই পারি। এখনো আসে নাই, বাট সামনে এদের থেকে প্রশ্ন আসতেই পারে। সো দে আর ইম্পর্টেন্ট। চলেন আমরা একটু দেখে নেই, বিস্তারিত আলোচনার দরকার নাই, জাস্ট একটু ওদের যে মেজর বইগুলো আছে এগুলো একটু দেখবো। ক্যাডমন। ওকে, ক্যাডমন হচ্ছে একজন মঙ্ক ছিলেন। মঙ্ক কি, এটা কি আপনারা জানেন? হু ইজ আ মঙ্ক? মঙ্ক হচ্ছে একজন সন্ন্যাসী। এই যে ওল্ড ইংলিশ পিরিয়ডে যারা রাইটাররা আছেন সবাই হয় একজন মঙ্ক ছিল, না হয় একজন প্রিস্ট ছিল, পাদ্রী ছিল। কারণ ওই যে প্রাচীন যুগে রাইটাররা যা লেখে সবই হচ্ছে ধর্মীয় ভজন গীতি, হ্যাঁ, ধর্ম সংক্রান্ত রাইট আপ। এই জন্য স্পেসিফিক্যালি যারা পাদ্রী থাকতো বা যারা সন্ন্যাসী থাকতো তাদের দ্বারাই এই যুগে সাহিত্য চর্চা হয়েছে। ক্যাডমন একজন মঙ্ক ছিলেন এবং তাকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম, আহ মানে সবাই জানে, প্রথম পরিচিত একজন কবি। ঠিক আছে, উনি উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি কবি। ক্যাডমন ইংরেজি সাহিত্যের আদি কবি। এবং উনি যে লেখাগুলো ওনার ছিল এগুলো হচ্ছে সব ভজন সঙ্গীত। দ্যাট ইজ ওয়াই ওনাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়, কারণ সবই রিলিজিয়াস সং অ্যাকচুয়ালি। ওকে, আর উনি মহাকাব্য মানে বড় ধরনের কবিতা লেখার চেষ্টা করছেন দেখে ওনাকে অ্যাংলো স্যাক্সন যুগের জন মিল্টন বলা হয়। আর জাস্ট এই ফার্স্ট যে ইনফরমেশন আছে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা আসলে আপনারা যদি কখনো ভাইবাও দেন সেখানেও আস্ক করতে পারে যে ইংলিশ লিটারেচারের আদি কবি কে, তার নাম হচ্ছে ক্যাডমন। ক্যাডমনের একটা বই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারাফ্রেজ। এটা আমি নানা ধরনের পরীক্ষায় আসতে দেখেছি আসলে, যে প্যারাফ্রেজ বইটা কে লিখেছে, লিখেছেন ক্যাডমন। ওকে, সো এটা শেষ। এখন নেক্সট যিনি আছেন সেটা আমরা দেখব, উনিও একজন প্রিস্ট ছিলেন, কেনে উলফ। এই রাইটারটার নাম হচ্ছে কেনে উলফ, যিনি একজন ধর্মযাজক ছিলেন এবং ধর্মচর্চার পাশাপাশি উনি কিছু সাহিত্য চর্চাও করেছেন। ওনার সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ক্রাইস্ট। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এছাড়া উনি জুলিয়ানা নামের একটা কবিতা লিখেছেন, যেটাও ইম্পর্টেন্ট। আরেকটা কবিতা উনি লিখেছেন ফিনিক্স। আপনাদের মধ্যে থেকে কেউ কি হ্যারি পটার ফ্যান আছেন? হ্যারি পটার কেউ পড়েছেন? আচ্ছা, ওকে, হ্যারি পটারের সিক্সথ পার্টটার নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফিনিক্স, না? অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। আই এম নট আ পটার হেড, মানে আমি খুব বেশি হ্যারি পটার পড়ি নাই। আচ্ছা, ইভান ভাই বলছেন মুভি দেখেছি।
একজন আস্ক করেছেন জন মিল্টন কে। ওকে, এটা আমরা গ্র্যাজুয়ালি জানবো ভাই, নো অরিস। আচ্ছা, আবতাহিস আলম ভাই বলছেন ফিফথ পার্ট আপু। ওকে, তাহলে এটা হচ্ছে ফিফথ পার্ট। সাদমান ভাই বলছেন আপু অ্যাংলো স্যাক্সন কোন সভ্যতার? অ্যাংলো স্যাক্সন আসলে জার্মানির একটা উপজাতি যারা প্রাচীন কালে ইংরেজি ইংল্যান্ডে আসেন এবং এসে সাহিত্য চর্চা করছেন। এই জন্য তাদের নামে ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয়। ওকে, সো ফিনিক্স আসলে একটা পাখির নাম। এটা হচ্ছে আসলে রোমান সভ্যতায় এই পাখিটার উল্লেখ পাওয়া যায়, রোমান আর গ্রিক সভ্যতায়, ঠিক আছে। আবার এই পাখির নামে কবিতা লিখেছে কেনে উলফ। আপনারা মনে রাখেন যে কেনে উলফ, ওর একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে ফিনিক্স। ওকে, অনেক প্রশ্ন আসলে চ্যাট বক্সে পাচ্ছি, কিছু প্রশ্ন হারিয়েও যাচ্ছে। So, আপনারা যারা হচ্ছে প্রশ্নের উত্তর পাচ্ছেন না তারা একটু রিপিট প্রশ্ন করেন যাতে আমি দেখতে পাই। ওকে, সো কেনে উলফ শেষ। এই যে এখন আরেকজন খুব বিখ্যাত ব্যক্তি, কিং আলফ্রেড দ্য গ্রেট। হ্যাঁ, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে যদি কোনো প্রশ্ন আসে আমার মনে হয় আলফ্রেড দ্য গ্রেট থেকে আসার সম্ভাবনা বেশি। উনি একটু ইম্পর্টেন্ট কেন? উনি একটু ব্যতিক্রম, ইংল্যান্ডের একমাত্র রাজা যিনি আসলে প্রোজ সাহিত্যের বিকাশে অবদান রাখছে। উনি একটা ডায়েরিতে আহ অ্যাংলো স্যাক্সনরা এসে কিভাবে ইংল্যান্ডে সাহিত্য চর্চা শুরু করলো, এই যে হিস্ট্রিটা আছে এটা লেখা শুরু করছিল। এই বইটার নাম হচ্ছে দেখেন অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। মানে ওনার যে ডায়েরিতে যে গদ্যের অংশটা পাওয়া গিয়েছিল সেটা পরবর্তীতে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এই নামে প্রকাশিত হয়। এটাকে বলা হয় ফার্স্ট এক্সাম্পল ইন ইংলিশ প্রোজ। মানে ইংরেজি আদর্শ প্রোজের উদাহরণ পাওয়া গেছে কিং আলফ্রেডের লেখনী থেকে। এটা একটু মনে রাখবেন, দ্যাট ইজ ওয়াই ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। হ্যাঁ, এটা বাই দ্য ওয়ে আমার ভাইভাতে কিন্তু আস্ক করেছিল। সো আপনি লিটারেরি ব্যাকগ্রাউন্ডের হন বা নন লিটারেরি ব্যাকগ্রাউন্ডের হন, এটা কিন্তু ভাইবার জন্য একটা কমন কোশ্চেন যে কোন রাজা ইংলিশ প্রোজ রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটার উত্তর হবে কিং আলফ্রেড দ্য গ্রেট। এই একটা বইয়ের নাম মনে রাখা আসলে এনাফ, আর কিছু পড়তে হবে না। ওকে, এখন আরেকজন, দেখেন ওনার নামের সামনেই আছে সেন্ট ভ্যানারেবল বেড। মানে সেন্ট মানে সাধু, তাই না? অলরেডি আমরা বুঝতেছি যে উনি সন্ন্যাসী বা পাদ্রী টাইপেরই কেউ ছিলেন। উনি কেন বিখ্যাত? উনি একটা বই লিখছে যেটাকে বলা হয় ফার্স্ট প্রমিনেন্ট হিস্ট্রি বুক অফ ইংলিশ। ওকে, ফার্স্ট প্রমিনেন্ট হিস্ট্রি বুক ইন ইংলিশ। মানে ইংরেজি সাহিত্যে প্রথম একটা ইতিহাসের বই, ইংরেজি ইতিহাসের বই লিখেছেন সেন্ট ভেনারেবল বেড। এই জন্য ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, ইংরেজি ইতিহাসের জনক। আর ওনার বইটার নামও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, একটু মনে রাখার চেষ্টা করবেন, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ওকে, এখন আরেকজন ইম্পর্টেন্ট পার্সন যার নাম হচ্ছে রজার বেকন। ইনি কিন্তু বাই দা ওয়ে একটা রাইটার ছিলেন না, ইনি মেইনলি একজন ফিলোসফার বা একজন সায়েন্টিস্টও আমরা বলতে পারি। ফিলোসফার অ্যান্ড সায়েন্টিস্ট বোথ আর কি। হুম, ওনার একটা সুন্দর উপাধি আছে যেটা থেকেই প্রশ্ন আসে, আমি লিখছি এখনই। মাঝে মাঝে প্রশ্ন আসে নানা চাকরি পরীক্ষায়, দেখবেন যে ডক্টর মিরাবিলিস। ওকে, ডক্টর মিরাবিলিস কাকে বলা হয়? সো এটার উত্তর হবে রজার বেকন। ডক্টর মিরাবিলিস নামটা শুনেই আপনাদের মনে হইতেছে এই ডক্টর হচ্ছে ডাক্তার, তাই না, শল্য চিকিৎসক যারা। না, এরকম কিছু না। এই ডক্টর আসলে টিচার অর্থে ব্যবহার করা হয়েছে, উনি একজন টিচার ছিলেন বাই দা ওয়ে। আর মিরাবিলিস একটা ল্যাটিন শব্দ যেটা নাম হচ্ছে ওয়ান্ডারফুল। সো রজার বেকনকে বলা হতো ওয়ান্ডারফুল টিচার। ওকে, বাই দা ওয়ে আপনাদের মধ্যে ডক্টর কেউ আছেন? চ্যাট বক্সে জানাতে পারেন। ওকে, সাদেক ভাই বলছেন বৈজ্ঞানিক প্রবক্তা ছিলেন। ইয়েস ভাই, উনি আসলে একজন সায়েন্টিস্ট। আচ্ছা, পান্না আপু বলছেন উনি একজন ডক্টর। ওকে, আমরা আমরা এখানে ডক্টর যারা আছেন তাদেরকেও দেখছি ক্লাসে আজকে। ওকে,
তো রজার বেকন যে, ওনাকে বলা হতো ডক্টর মিরাবিলিস, কারণ উনি আসলে সাহিত্য চর্চার চেয়ে সায়েন্স নিয়ে লিখেছেন, ফিলোসফি নিয়ে লিখেছেন। আরেকটা ফ্রেজ আছে, আমি আপনাদেরকে একটু বলে দিই, আন্নুস মিরাবিলিস। এটার অর্থ কি কেউ বলতে পারেন? আন্নুস মিরাবিলিস কেউ কি শুনেছেন বা কোথাও দেখেছেন? আমি কিন্তু আমার টাইমলাইনে প্রতি নভেম্বর বা ডিসেম্বরে ফেসবুকে স্পেসিফিক্যালি প্রচুর দেখি আন্নুস মিরাবিলিস। হ্যাঁ, অনেকে হচ্ছে নিজেদের ইয়ার রিভিউ দিতে গিয়ে যে এই বছরটা কেমন গেল, সেখানে লেখে যে ইট ওয়াজ মাই আন্নুস মিরাবিলিস। এটার অর্থ হচ্ছে আ ইয়ার অফ মিরাকল। এটা একটা ল্যাটিন ফ্রেজ কিন্তু, ইয়ার অফ মিরাকল, এমন একটা বছর যেখানে you got everything. You got your desired job, you got the perfect life partner and everything. হ্যাঁ, এই ধরনের একটা মিরাকুলাস ইয়ারকে বলা হয় ল্যাটিনে আন্নুস মিরাবিলিস। আন্নুস হচ্ছে বছর আর মিরাবিলিস হচ্ছে ওয়ান্ডারফুল। আমি আশা রাখি 2025 না তো, 2026 আপনাদের সবার জন্য আন্নুস মিরাবিলিস হবে, আর ইয়ার অফ মিরাকল, যে বছর আপনারা সবকিছু পাবেন ইনশাআল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ওকে। ওকে, সো রজার বেকনের ক্ষেত্রে আমরা মনে রাখবো ওনাকে, ওনার উপাধি হচ্ছে ডক্টর মিরাবিলিস। এই জিনিসটাই, ওনার কোনো বই আসলে মনে রাখার দরকার নাই। তো এই পার্টটা শেষ করে ফেলেছি। এখন দেখেন, আমরা পড়বো আমার খুব পছন্দের একজন রাইটার এবং খুব গুরুত্বপূর্ণ একজন রাইটার, বাট উনি কিন্তু ইংলিশ রাইটার না। ওনার জন্ম হয়েছে ইতালিতে এবং ওনাকে বলা হয় ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। মানে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, বুঝতে পারতেছেন যে ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার জনকই ওনাকে বলতেছে, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। এই ইম্পর্টেন্ট ব্যক্তিটার নাম হচ্ছে আসলে দান্তে। ঠিক আছে, ওনার একটা খুব বিখ্যাত বই আছে যেটা আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, দ্য ডিভাইন কমেডি। এই বইটা ইংলিশ, যদিও লেখা হয়েছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে, বাট ইংলিশ যে লিটারেচার আছে সেখানে এত গুরুত্বপূর্ণ। মডার্ন রাইটার যারা আছেন, টি.এস. এলিয়ট বলেন বা ডব্লিউ.বি. ইয়েটস বলেন, তারা সবাই এই ডিভাইন কমেডি দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এবং এই বইয়ের অনেক ক্যারেক্টার নিয়ে সাহিত্য রচনা করছেন। সো এই বইটা কন্টেম্পোরারি ইংলিশ লিটারেচারে এখন পর্যন্ত খুব পপুলার এবং খুবই রিলেভেন্ট। এবং রিলেভেন্ট দেখে আপনাদেরও মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে আর কি, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিই, দ্য থ্রি ফাউন্টেন্স, ফাউন্টেন্স অফ ইটালিয়ান লিটারেচার। ইটালিয়ান লিটারেচারে তিনজন বিখ্যাত কবি আছে যাদেরকে থ্রি ফাউন্টেন্স অফ ইটালিয়ান লিটারেচার এই নামে অভিহিত করা হয়। ঠিক আছে, খুবই বিখ্যাত, যারা ইংলিশ সাহিত্যকেও দারুণভাবে প্রভাবিত করেছে। একজন হচ্ছে দান্তে, আপনারা এখনই জানলেন। আরেকজনের নাম হচ্ছে বোকাচ্চিও। এর নাম আসলে কারো শোনার কথা না, বোকাচ্চিও, উনিও খুব ফেমাস এবং থ্রি ফাউন্টেন্স এর একজন। আরেকজন, আশা রাখি সবাই এনার নাম শুনছেন, পেট্রার্ক। বলেন তো পেট্রার্ক কে ছিল? চ্যাট বক্সে কাইন্ডলি আনসার করেন, পেট্রার্ক কে ছিল? পেট্রার্ক কে ছিল? আত্মাহি আলম ভাই বলছেন যে ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট না, দান্তের ডেট অফ বার্থ মনে রাখার দরকার নাই। যাদের ডেট অফ বার্থ মনে রাখা ইম্পর্টেন্ট, আমি তাদের কথা আপনাদেরকে বলে দিব যে এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, নুপুর আপু বলছেন সনেটের প্রবর্তক। সাইফুল ইসলাম ভাই বলছেন সনেটের প্রবর্তক, ইয়েস, থ্যাংক ইউ। আপনারা আসলে জানেন যে পেট্রার্ক ছিল আহ সাহিত্যে সনেটের প্রবর্তক। ঠিক আছে, এজন্য উনি আসলে জগদ্বিখ্যাত। ওকে। একজন বলছেন ডিভাইন কমেডি স্টোরিটা কি জানা যাবে? একটু বলে দিচ্ছি। এখানে আসলে মৃত্যুর পরে তিনটা পার্ট থাকে, ইনফার্নো, পার্গেটরি, আরেকটা হচ্ছে হেভেন, তো বা হেল। এই যে তিনটা পার্ট আছে, মানে আফটার লাইফে কিভাবে পার্গেটরি পার হয়ে কেউ হেভেন বা হেলে যায়, এই জার্নিটা, আফটার লাইফের জার্নিটা দেখানো হয়েছে। এবং এটা খুবই শিক্ষণীয় একটা গল্প, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন গল্পটা পড়ে নিতে পারেন।
This is the story why people go to heaven or why people go to hell. এইটা দেখাইছে আর কি দান্তে, কিসের কারণে মানুষ হেভেনে যায় বা কিসের কারণে সে হেলে যায় বা কিসের জন্য হেল আর হেভেনের মাঝখানে যে জায়গা আছে পার্গেটরি, এখানে আটকে থাকে। সো এই আফটার লাইফের জার্নিটা নিয়ে দ্য ডিভাইন কমিটি লেখা হয়েছে। আপনাদের মন চাইলে একবার এটা পড়ে দেখতে পারেন, খুবই ইন্টারেস্টিং একটা বই। ওকে, এর সাথে আমাদের কিন্তু দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড যেটা ছিল, আচ্ছা ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু বাই দ্য ওয়ে আমরা আগেই শেষ করে এসেছি। সেন্ট ভেনারেবল বেড পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি, ঠিক আছে। এটা হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইম ফ্রেম আমাদের ছিল, সরি আমি আসলে নোটিস করিনি। ওকে, সো এই যে সেন্ট ভেনারেবল বেড পর্যন্ত আমরা পড়লাম এখন, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? ওল্ড ইংলিশ পিরিয়ড সেন্ট ভেনারেবল বেড পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? আর রামিরেজ ভাই বলছেন আছে। সাদিয়া আপু বলছেন বেকন কোন পিরিয়ডের? আপু বেকন হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের অনেক পরে, আমরা সেগুলো পড়বো। মেজ আপু মেজাবিন আপু বলছেন না। ওকে, আপনাদের যদি এনিথিং, এনি কোশ্চেন ইজ ওয়েলকাম। এইগুলা চার্ট সেন্ট্রিক কোনো থিম পাইছি? ইয়েস ভাই, আমরা যা পড়েছি কিন্তু এখানে যারা লিখেছেন সবাই কিন্তু পাদ্রী ছিল, এবং দেখেন জুলিয়ানা বলেন, দ্য ক্রাইস্ট বলেন, হ্যাঁ, এগুলো হচ্ছে সবই ধর্মীয় কাহিনী। কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে চার্চের নিয়ম কানুন মানতে হবে, ধর্মের নিয়ম কানুন মানতে হবে, এবং কিভাবে আমরা আসলে বেহেস্তে যেতে পারি, হেভেনে যেতে পারি, এই কাহিনীগুলাই এই যে সাহিত্য কর্মগুলো আছে এখানে বর্ণনা করা হয়েছে। ওকে, I guess I have answered all the question and hopefully কারো আর কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে আমরা ক্লাসের শেষে আরেকটা রিভিউ করব, আপনারা একটু মনে করার চেষ্টা করেন and ask me more question. ওকে, সো এখন আমরা দেখেন মিডল ইংলিশ পিরিয়ড যেটা সেটা শুরু করব। হ্যাঁ, আমি একটু এই পার্টটা স্কিপ করে গেছিলাম, আমি দেখিনি যে অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন মিডল ইংলিশ যে পিরিয়ডটা আছে এটা রজার বেকন থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, ঠিক আছে। এবং মিডল ইংলিশ পিরিয়ডের যে টাইম ফ্রেমটা আছে সেটা দেখেন, এটা 1066 সালে শুরু হয়েছে এবং এটা শেষ হয় 1500 সালে। মানে 450 বছরের একটা টাইম পিরিয়ড। খুব বড় না তাই না? প্রাচীন যুগ ছিল কিন্তু 600 বছরের প্রায়, আর এটা হচ্ছে 450 বছরের। কিন্তু এই 450 বছরকেও কিন্তু আবার আমরা তিনটা সাব পিরিয়ডে ভাগ করেছি, যেটা সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া থাকতে পারবে। বাংলায় দেখছেন না মধ্যযুগকে তিনটা ভাগে ভাগ করা যায় বা কিছু ভাগে ভাগ করা যায়, তেমনি ভাবে ইংলিশ যে মিডাইভাল পিরিয়ড বা মিডল ইংলিশ পিরিয়ডটা আছে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ওকে, এটা আমরা একটু দেখে নেই এখন। ফার্স্ট যে সাব পিরিয়ডটা সেটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো নরমান পিরিয়ড, নরমান্ডি একটা জায়গার নাম। দেখি কাদের সাধারণ জ্ঞান ভালো। হ্যাঁ, নরম্যান্ডি এই শহরটা কোন দেশে অবস্থিত? কেউ বলতে পারেন? নরম্যান্ডি যে শহরটা আছে, খুব বিখ্যাত একটা শহর কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড। কেউ কি বলতে পারতেছেন? কোনো উত্তর কি পাচ্ছি? নরম্যান্ডি, ফ্রান্স। ইয়েস, ডিডে ফ্রান্স। জাহিন ভাই বলছেন ডিডে ফ্রান্স। ওকে, হ্যাঁ, ইভান ভাই বলছেন ফ্রান্স। যারা ফ্রান্স বলেছেন তারা কিন্তু একদম অ্যাকুরেট আনসার দিচ্ছেন, এবং ডিডের সাথে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে এই জায়গাটা আসলে রিলেটেড। ঠিক আছে, সো অ্যাংলো নরম্যান পিরিয়ড হচ্ছে ইংল্যান্ডে নরম্যান্ডি বা ফ্রান্স থেকে একটা উপজাতি এসেছিল যাদেরকে আমরা বলি অ্যাংলো নরমান। ওরা এসে যে সাহিত্য কর্মগুলো রচনা করছে সেই পিরিয়ডটাকে আমরা বলতেছি অ্যাংলো নরম্যান পিরিয়ড। এটা শুরু হয়েছে 1066 সালে এবং এটা শেষ হয় 1340 সালে। একটু মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে পিরিয়ড এটা খুব ইম্পর্টেন্ট সাব পিরিয়ড, এটা হচ্ছে এজ অফ চসার। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট? ইংরেজি সাহিত্যে একটা যুগ যেটা একজন রাইটারের নামে শুরু হয়েছে, জিওফ্রে চসার একজন কবির নাম। সো এই কবির নামে একটা সাব পিরিয়ড, হ্যাঁ, বা একটা উপযুগের নাম করা হয়েছে যেটাকে বলা হচ্ছে এজ অফ চসার। শুরু হয়েছে 1340 সালে এবং এটা শেষ হয় 1400 সালে। দেখেন 60 বছর ছিল।
দিস ক্যান বি অলসো আ ভাইবা কোশ্চেন, যে কোন কবির নামে সাহিত্যে, ইংরেজি সাহিত্যে একটা যুগ রয়েছে। সেই কবি হচ্ছে জিওফ্রে চসার, এবং এই যুগটার নাম হচ্ছে এজ অফ চসার। মনে রাখবেন, চসার মারা যায় 1400 সালে, এবং সে মারা যাওয়ার পর ইংরেজি সাহিত্যে আসলে ডার্ক এজ ছিল 100 বছরের জন্য। বাংলা সাহিত্যে যেমন ডার্ক এজ ছিল, ইংরেজি সাহিত্যেও কিন্তু একটা ডার্ক এজ আছে। শুরু হয় 1400 সালে এবং এটা শেষ হয় 1500 সালে। এই যে ডার্ক এজ, এই যুগে আসলে উল্লেখযোগ্য তেমন সাহিত্য একদম রচনাই হয় নাই। এই জন্য এই 100 বছরকে আমরা বলতেছি ডার্ক এজ অফ ইংলিশ লিটারেচার। ওকে, রাকিব ভাই বলছেন বিউলফ কাব্যের নায়কের নাম কি? আহ বিউলফ কাব্যের নায়কের নাম হচ্ছে বিউলফি, মানে নায়কের নাম নিয়েই এই মহাকাব্যটা রচিত হয়েছে। জোবায়ের ভাই বলছেন চসার হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। ইয়েস ভাই, উই ক্যান কম্পেয়ার অ্যাকচুয়ালি, কারণ ওনার মৃত্যুর পরেও কিন্তু একটা ডার্ক এজ শুরু হয়েছিল বাংলা সাহিত্যে। তো আমরা এটা বলতে পারি। ওকে, সো আমরা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের যে সাব পিরিয়ড তিনটা আছে এগুলো একটু দেখে ফেললাম। এই টাইম লাইন গুলা কিন্তু আপনাদের আমি জানি কষ্টকর, তারপরেও মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করবেন। সো মিডল ইংলিশ পিরিয়ডের উল্লেখযোগ্য রাইটার, ফার্স্ট ওয়ান হচ্ছে রজার বেকন, যেটা আমরা পড়ে ফেলেছি, ডক্টর মিরাবিলিস ওনার উপাধি ছিল। তারপর আমরা দান্তে, মিডল ইংলিশ পিরিয়ডের আরেকজন গুরুত্বপূর্ণ ইটালিয়ান রাইটার, তার সম্পর্কেও পড়ে ফেলেছি। এখন ফেস অফ মিডল ইংলিশ পিরিয়ড, হ্যাঁ। আহ বললাম না যে কিছু কবি সাহিত্যিক থাকে যাদের সবকিছু খুব ভালো করে জানতে হয়, এরকম একজন হচ্ছে জিওফ্রে চসার। এবং চসার থেকে কিন্তু প্রিলিতে প্রশ্ন এসেছে। এই যে এত কিছু পড়ছি, এদের থেকে প্রবাবলি কোনো প্রশ্ন আসেনি, বাট চসার থেকে কিন্তু অলরেডি প্রশ্ন এসে গেছে। মনে রাখতে হবে চসার কবে জন্মগ্রহণ করেছে সেটা আসলে অজ্ঞাত, কেউই কারেক্ট ডেট বলতে পারে না, বাট উনি মারা গেছেন 1400 সালে। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় গেঁথে রাখতে হবে। মারা গেছেন 1400 সালে, লন্ডনে আর কি। ওনাকে দেখেন বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ চসার। ওনাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ পোয়েট্রি। সাচ এন ইম্পর্টেন্ট ফিগার, এটা মনে রাখবেন। এটা আসে মাঝে মাঝে যে ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়, বা ইংরেজি সাহিত্যের কবিতার জনককে, জিওফ্রে চসার হবে। চসারকে কেন ইংরেজি সাহিত্যের জনক বলতেছে? এতক্ষণ পর্যন্ত না আমরা যাদের নাম দেখলাম, দেখেন ইংরেজি সাহিত্যে যারা আছে তারা আসলে সাহিত্য রচনা করছে ধর্মীয় পারপাসে। কেউ হিউমার বা স্যাটায়ার, এই জিনিসগুলো যেগুলো পড়ে আমরা মজা পাই, হাসির কাহিনী বা ব্যঙ্গ বিদ্রুপ, এগুলা তাদের সাহিত্যকর্মে আনার চেষ্টাই করে নাই। জিওফ্রে চসারি ফর দ্য ফার্স্ট টাইম আইরনি আর হিউমার তার সাহিত্যকর্মে আনা শুরু করে। দ্যাট ইজ ওয়াই ওনাকে কিন্তু ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচারও বলা হয়। আবার দেখেন মাস্টার অফ হিউমার অ্যান্ড আইরনিও বলা হচ্ছে। এই সব কারণেই চসার হচ্ছে ওয়ান অফ দা মোস্ট প্রমিনেন্ট ফেসেস অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে? ওকে, সামওয়ান সেড উনি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর ইংরেজি সাহিত্যের। হ্যাঁ, আমরা কম্পেয়ার করতেই পারি। তারপর দেখেন চসারের যে বইগুলো আছে এগুলো সবগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তবে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার হচ্ছে ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস আসলে 12 জন 32 জন, 12 জন না, সরি, 32 জন তীর্থযাত্রীর একটা কাহিনী, যেখানে 24টা গল্প রয়েছে। 24টা গল্পের সমন্বয়ে লেখা 32 জন তীর্থযাত্রীর কাহিনী সংকলন, যেখানে তারা নিজেদের এক্সপেরিয়েন্স বর্ণনা করেছে এবং আলটিমেটলি সোসাইটির খারাপ জিনিসগুলো এবং এই খারাপ জিনিসগুলো দূর করে কিভাবে কেউ রিলিজিয়াস জীবন যাপন করতে পারে, এমন কাহিনী আর কি তুলে ধরা হয়েছে ক্যান্টারবেরি টেলসের। এখানে ক্যারেক্টার বা অন্য কিছু তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট নামটা মনে রাখবেন যে ক্যান্টারবারি টেলস, এবং এটা লিখেছে জিওফ্রে চসার। ওকে, এটা মনে রাখতেই হবে। তারপর দেখেন নান প্রিস্টেল, এটা আছে ইম্পর্টেন্ট। লেজেন্ড অফ গুড ওমেন, আসলে ওর সবকিছু ইম্পর্টেন্ট। দ্য পার্লামেন্ট অফ ফাউলস, এটাও ইম্পর্টেন্ট। ওকে, পিএসসি আপনাদেরকে যে প্রশ্নে কনফিউজ করবে এটা এখন বলে দিচ্ছি, হ্যাঁ। আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাবেন এবং পারবেন না। ত্রয়লাস অ্যান্ড ক্রেসিডা,
দেখেন, এই এইটার উচ্চারণ হচ্ছে ত্রয়লাস অ্যান্ড ক্রেসিদা, আবার এটার উচ্চারণ হচ্ছে তয়লাস অ্যান্ড ক্রেসিদে। সেম জিনিসই কিন্তু মনে হচ্ছে, তাই না? শুধু বানানটা আলাদা। এই ত্রয়লাস আর ক্রেসিদা হচ্ছে গ্রিক পুরাণের দুজন ক্যারেক্টারের নাম। সো এই দুইজন ক্যারেক্টার নিয়ে জিওফ্রে চসারও একটা আহ, প্রবন্ধ, প্রোজ রাইট আপ লিখেছে, যার নাম হচ্ছে ত্রয়লাস অ্যান্ড ক্রেসিদে। আর একটা ট্র্যাজেডি লিখেছে, ট্র্যাজেডি ড্রামা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি ড্রামার নাম হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। এই জায়গাটাতে এসে আমরা ভুল করি। বিসিএস পরীক্ষায় এসেছিল ত্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। এই বইটা কে লিখেছে? অনেকেই কনফিউজড হয়ে গেছে যে ত্রয়লাস আর ক্রেসিদা এখানেও তো পড়ে এসেছি, সো চসার হবে না এটা শেক্সপিয়ার হবে। বানান দেখে আমরা আইডেন্টিফাই করব। ক্রেসিদে বানানটা এমন থাকলে সেটা জিওফ্রে চসারের প্রবন্ধ গ্রন্থ, মানে স্টোরি গ্রন্থ। আর ত্রয়লাস অ্যান্ড ক্রেসিডা বানানটা এমন থাকলে সেটা হচ্ছে একটা ট্র্যাজেডি ড্রামা, নাটক শেক্সপিয়ারের। আই হোপ আপনাদের কারো আর ভুল হবে না। এটাতে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আর এখানে দেখেন একটা খুব বিখ্যাত উক্তি আছে, তাই না? আমরা সব জায়গায় এটা ইউজ করি, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। কত বলেছি, নো ম্যান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান। এই উক্তিটার জনক হচ্ছে জিওফ্রে চসার। এটা মনে রাখবেন, এটা আসে। ওকে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, নো ম্যান, জিওফ্রে চসারের একটা উক্তি। ওকে। ম্যাম, ফাদার অফ ইংলিশ প্রোজ আলফ্রেড নাকি জন ওয়াইক্লিফ? জোরো ভাই আস করছেন, আসলে এটা নিয়ে একটা বিতর্ক আছে। হ্যাঁ, এটা আসলে অনেকেই বলে যে এটা আলফ্রেড টেনিস, কি বলেন, আহ আলফ্রেড দ্য কিং। আবার অনেকেই বলে এটা জন ওয়াইক্লিফ হতে পারে, যেহেতু উনি বাইবেল অনুবাদ করেছিলেন। বাট বেশিরভাগ একসেপ্টেড আনসার হচ্ছে আলফ্রেড দ্য কিং যিনি আছেন উনি। কারণ ওনার ওই যে ডায়েরিটা যে লেখা হয়েছে, ওই ডায়েরিতে কিন্তু ওই প্রোজ যে সাহিত্য আছে তার প্রথম একটা নিদর্শন আমরা দেখতে পাই। সো দুইটা যদি অপশনে থাকে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আলফ্রেড আনসার করাটাই বেশি যৌক্তিক। ওকে, এগুলো বিতর্কিত প্রশ্ন, কেউই অ্যাকুরেট আনসার জানে না। তবে বেশিরভাগ ইংলিশ ক্রিটিক্স আমি দেখেছি যে আলফ্রেড দ্য কিংকে মনে করে থাকেন। তারপর দেখেন আমাদের নেক্সট যে রাইটার, ওনার নাম হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড। উনি আসলে ওয়ান ওয়ার্ক ওয়ান্ডার, ওনার আসলে খুব ইম্পর্টেন্ট কোনো সাহিত্য কর্ম নাই, বাট একটা বই খুবই বিখ্যাত, এমন বিখ্যাত যেটা প্রিলিতে আসছে। যে যে পায়ার্স প্লাউম্যান বইটা আছে, এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম স্যাটায়ার, ফার্স্ট স্যাটায়ার ইন ইংলিশ। ঠিক আছে, এই বইটা এতই বিখ্যাত যে এটা সচরাচর আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক পরীক্ষাতেও এসে থাকে। এই বইটা লিখছে যিনি, তার নাম উইলিয়াম ল্যাংল্যান্ড। দেখেন, আপনারা কিন্তু এটা ভুলে যাবেন, একটা ট্রিক্স দেখাই দিচ্ছি। প্লাউ মানে কি লাঙ্গল চাষ করা না, প্লাউম্যান। যে লাঙ্গল চাষ করে তার সাথে এই ল্যান্ডের সম্পর্ক রয়েছে। যে রাইটারের নামের শেষে ল্যান্ড আছে তার সাথে লাঙ্গলটা যাবে, মানে প্লাউম্যান, প্লাউ লাঙ্গল চাষি, এই শব্দটা যাবে। অনেকে ভাবতেছেন যে একটাই তো বই, এরকম করে পড়ার দরকারটা কি? বাট ট্রাস্ট মি, আপনারা যখন পুরা সিলেবাস শেষ করবেন ইউ উইল গেট টু কনফিউজড যে কোন বইটা কে লিখছে। সো একটু নিজের মতো ট্রিক্স খাটিয়ে বা নিজের মতো এরকম থিওরি বের করে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে মনে রাখবে থাকবে। যেমন আমি যখন পড়েছি আমি বলতাম ল্যান্ড, ল্যান্ডের সাথে প্লাউ এর সম্পর্ক। সো উইলিয়াম ল্যাংল্যান্ডের সাথে যাবে কি, প্লাউম্যান, পিয়ার্স প্লাউম্যান, যেটাকে আমরা বলতেছি ফার্স্ট স্যাটায়ার ইন ইংলিশ লিটারেচার। ওকে, উইলিয়াম ল্যাংল্যান্ডের খুব বিখ্যাত দুইটা উক্তি আছে যেটা আমরা অহরহ ইউজ করি। বিড়ালের গলায় ঘন্টা দিবে কে? হু উইল বেল দ্য খ্যাট? দিস ওয়ান। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ নেসেসিটি হ্যাজ নো ল, অভাবে স্বভাব নষ্ট, এরকমই না বাংলা অনুবাদটা? ওকে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দুইটাই খুবই ফেমাস কোট এবং খুবই ইম্পর্টেন্ট কোট, একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, তো এখন আমরা আরেকজন মিডল ইংলিশ পিরিয়ডের রাইটার জন ওয়াইক্লিফ, ওনার সম্পর্কে পড়ার চেষ্টা করব। জন ওয়াইক্লিফ একজন পাদ্রী ছিলেন, প্রিস্ট ছিলেন, এবং উনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির
থিওলজি মানে ধর্মতত্ত্বের একজন প্রফেসরও ছিলেন, খুবই উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। এবং উনি ফেমাস কেন? উনি হচ্ছে ফেমাস এই কারণে, উনি ফর দ্য ফার্স্ট টাইম ল্যাটিন ভাষা থেকে প্রথম বাইবেলের অনুবাদক। ল্যাটিন ভাষা থেকে উনি সর্বপ্রথম ইংরেজিতে বাইবেল অনুবাদ করেন, প্রথম বাইবেল অনুবাদক। ঠিক আছে, ল্যাটিন ভাষা থেকে সর্বপ্রথম ইংরেজিতে বাইবেল অনুবাদ করেছিলেন জন ওয়াইক্লিফ নামের একজন পাদ্রী। উনি আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসরও ছিলেন। ওয়াইক্লিফ থেকে প্রশ্ন আসলে আসলে এই প্রশ্নটাই আসে যে প্রথম বাইবেল অনুবাদক। আর কিছু পড়ার দরকারই নাই। বিখ্যাত উক্তি এই যে এটা একটু পড়তে পারেন, আসলে কোটেশন জিনিসটা এতটাই আনপ্রেডিক্টেবল, কোথা থেকে দিয়ে দেয় আমরা নিজেও জানি না। সো এটা একটু পড়বেন যে দ্য হায়ার দ্য হিল দ্য স্ট্রঙ্গার দ্য ওয়াইন্ড। হ্যাঁ, এই উক্তিটা হচ্ছে জন ওয়াইক্লিফের। ওকে, সো এখন আমরা দ্য লাস্ট, আই গেস ইয়েস, দ্য লাস্ট রাইটার অফ দ্য মিডাইভাল পিরিয়ড বা মিডল ইংলিশ পিরিয়ড, স্যার থমাস ম্যালরি, ওনাকে নিয়ে পড়বো। ওনার সম্পর্কে আসলে বেশি কিছু জানা যায় না, ধারণা করা হয় উনি একজন অবশ্যই ব্রিটিশ রাইটার, এবং উনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, যার প্রোজ ওয়ার্কের নাম হচ্ছে মর্টে ডি আর্থার। হ্যাঁ, এটাকে আবার বলা হয় ফার্স্ট রোম্যান্স ইন প্রোজ, ইন ইংলিশ প্রোজ। একটা রোমান্টিক বই ছিল, ফার্স্ট রোম্যান্স। এতক্ষণ তো আমরা দেখলাম যে রাইটাররা বেশিরভাগই যে যা কিছু লিখতেছে সবই ধর্ম সম্পর্কিত হচ্ছে, বাট স্যার থমাস ম্যালোর একটা বই আছে মর্টে ডি আর্থার, এটা হচ্ছে ফার্স্ট প্রোজ রোম্যান্স বা ফার্স্ট রোম্যান্স ইন প্রোজ ইন ইংলিশ লিটারেচার আর কি। ওকে, এইটাও একটা কনফিউজিং প্রশ্ন বাই দা ওয়ে। মর্টে ডি আর্থার যখন প্রোজ সাহিত্য হবে সেটা লিখছে স্যার থমাস ম্যালোরি, বাট এটা যখন একটা কবিতা হবে তখন জানেন ওই কবিতার রাইটারটাকে আলফ্রেড টেনিসন, খুবই বিখ্যাত একজন ভিক্টোরিয়ান পয়েট আলফ্রেড টেনিসন। কনফিউজিং প্রশ্ন, এবং পিএসসি হচ্ছে দে লাভ কনফিউজিং কোশ্চেন্স। দ্যাট ইজ ওয়াই প্রত্যেক বছর ওই যে ত্রয়লাস অ্যান্ড ক্রেসিদা থেকে যেমন প্রশ্ন হয়েছিল, মর্টে ডি আর্থার থেকেও কিন্তু প্রশ্ন হয়েছে। প্রশ্ন ছিল যে মর্টে ডি আর্থার এই প্রোজটা কে লিখেছে, তখন আনসার হবে দেখেন স্যার থমাস ম্যালোরি। আর যদি এটা কবিতা হিসেবে আসে যে এই কবিতাটা কে লিখেছে, তখন কিন্তু আনসার হবে আলফ্রেড টেনিসন। খুবই সতর্কতার সহিত এগুলো পড়তে হবে, সিমিলার নেম বাট ডিফারেন্ট জনরা হলেই, কবিতা হলে একজন লিখে, আবার প্রবন্ধ হলে আরেকজন লিখে ফেলে। এই জিনিসগুলো খুব সতর্কতার সাথে পড়তে হবে। ওকে, সো আমরা মিডল ইংলিশ যে পিরিয়ডটা ছিল সেটাও কিন্তু পড়া শেষ করে ফেলেছি। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সাদমিন তাহমিদ খান ভাই বলছেন প্রোজটা কি? প্রোজ হচ্ছে প্রবন্ধ, মানে গদ্য সাহিত্য। আর একটা হচ্ছে কবিতা, তাই না, যেখানে ছন্দের মিল থাকতে হয়। হ্যাঁ, আর প্রোজটা হচ্ছে গদ্য। হ্যাঁ, প্রোজটাকে আমরা গদ্য বলি। আচ্ছা, স্যাটায়ার কাকে বলে? নাইম শেখ ভাই বলছেন এটা আমরা আজকের ক্লাসের শেষে পড়বো, লিটারেরি টার্মস যখন পড়বো তখন বলা হবে। ওকে, ইয়েস, সাদিক নাইম ভাই বলছেন রোমান্স ইন প্রোজ। ইয়েস, মর্টে ডি আর্থার হচ্ছে রোমান্স ইন প্রোজ। সো আর কোনো প্রশ্ন দেখছি না। আশা রাখি মিডল ইংলিশ পিরিয়ডের যত কনফিউশন বা যত প্রশ্ন আপনাদের মাথায় ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। মিডল ইংলিশ পিরিয়ডে আসলে কিন্তু কিছু ইম্পর্টেন্ট রাইটার আছে, তাই না, যেমন চসার, তারপর পায়ার্স প্লাউম্যান বইটাও ইম্পর্টেন্ট আমরা দেখলাম, জন ওয়াইক্লিফ প্রথম বাইবেল অনুবাদক, এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এই পার্টটা শেষ করে ফেলেছি। আশা রাখি আর কোনো কনফিউশন কারণেই, হোপফুলি যে প্রশ্ন আসুক না কেন আপনারা এখান থেকে আনসার করতে পারবেন। এখন একটা পোল কোশ্চেন আছে, সবাই একদম কুইকলি চ্যাট বক্সে আনসার করেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কার উক্তি? আমরা কিন্তু পড়ে এসেছি। ওকে, এভরিওয়ান ইজ রাইট, তাই না, সবাই বলছে চসার। ওকে, অপশন এ, ইয়েস। যাক, সবাই ক্লাসে তাহলে অ্যাটেন্টিভ, থ্যাংক ইউ। উত্তর দিতে পারছেন সবাই যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান খুবই বিখ্যাত একটা কথা, এটা হচ্ছে জিওফ্রে চসারের একটা কোট। ওকে,
থ্যাংক ইউ। যারা আনসার করতেছেন সবাই কারেক্ট। ওকে, এখন আমরা কিছু লিটারেরি টার্মস পড়বো। আমাদের ফার্স্ট ক্লাসের যে পিরিয়ড, মানে লিটারেরি পিরিয়ডের লেকচার ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড আর মিডল ইংলিশ পিরিয়ড শেষ করেছি। হোপফুলি প্রিলি এক্সামে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, ক্লাস লেকচার মনোযোগ দিয়ে শুনলে এবং স্লাইডে যে ইনফরমেশন গুলো আছে এটা একবার রিচেক করলে যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনারা আনসার করতে পারবেন। আই এম হোপিং সো। এখন আমরা নেক্সট যে পার্টটা আছে দেখেন, টাইটেলস অফ ফেমাস লিটারেচার। হ্যাঁ, এই পার্টটা কিছু টুকিটাকি ব্যাপার আছে, কিছু পেন নেম আমরা জানবো বা কিছু গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা জানবো। এগুলো আসলে ছোট ছোট কিছু পার্ট, এবং প্রত্যেক লেকচারের শেষে আসলে আপনাদের এমন কিছু পার্ট থাকবে, একবারে এক ক্লাসে যদি আমরা শেষ করি তাহলে মাথায় থাকবে না। সো এই যে টার্মগুলো আছে, আজকে যেমন আমরা দেখতেছি পেন নেম। পেন নেম কি আপনারা জানেন তো? চ্যাট বক্সে বলেন তো, হোয়াট ইজ পেন নেম? কলমি নাম। হ্যাঁ, রামিরেজ ভাই বলছেন কলমি নাম, নামটা আসলে খুব ভাল লাগছে আমার। আসল জিনিস হচ্ছে ছদ্মনাম, তাই না? বাট কলমি নামও আমরা বলতে পারি লেখালেখির ক্ষেত্রে, যে নামটা রাইটাররা ইউজ করে, তাই না? নিকনেম, কলমি নাম বা ছদ্মনাম। হ্যাঁ, তো আজকে আমরা ছদ্মনাম, কিছু বিখ্যাত ক্রিটিক্স বই আর একটা টার্ম নোবেল লরিয়েট, এই তিনটা টার্ম একটু দেখবো। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু টার্ম দেখবো। এভাবে আস্তে আস্তে আমরা এই যে ছোটখাটো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখা শেষ করে ফেলবো আশা রাখি। ওকে, তো এখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগের সাথে শোনেন তাহলে মনে থাকবে। দেখেন, জর্জ অরওয়েল। আহ জর্জ অরওয়েলের বই কি আপনারা রিসেন্টলি পড়ছেন? উনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যে রেভলিউশন হচ্ছে বা আমরা সবাই এখন মানে এক্সপেরিয়েন্স করছি অনেক কিছু, এটার সাথে জর্জ অরওয়েল নামটা কিন্তু খুবই রেলেভেন্ট একটা রাইটারের নাম হয়ে গেছে, তাই না? আমি খুব এক্সপেক্ট করতেছিলাম যে 47-এও জর্জ অরওয়েল থেকে একটা প্রশ্ন হলেও দিবে। আমি এক্সপেক্ট করি যে সামনে যে আপনার প্রিলিটা পাবেন সেখানে অরওয়েল থেকে প্রশ্ন কিন্তু আসবে। উনি খুবই এখন পপুলার একটা নেম। ওনার বইগুলো আপনারা পড়ে দেখতে পারেন, বাই দ্য ওয়ে, খুবই ভালো। দেখেন, জর্জ অরওয়েল হচ্ছে একজন রাইটারের ছদ্মনাম। ওনার আসল নাম কি ছিল? এরিক আর্থার ব্লেয়ার। উনি একজন ব্রিটিশ রাইটার ছিলেন যার আসল নাম এরিক আর্থার ব্লেয়ার, এবং উনি জর্জ অরওয়েল ছদ্মনামে লিখতেন। তারপরে দেখেন, উইলিয়াম সিডনি পোর্টার নামের একজন রাইটার ছিল। উনি আসলে পেশায় একজন ব্যাংকার। তো একজন ব্যাংকার হয়ে না উনি যখন লেখালেখি শুরু করলেন, তখন ওনার কলিগ যারা আছে খুব ব্যঙ্গ বিদ্রুপ করতো। সো ওদের ব্যঙ্গ বিদ্রুপ থেকে বাঁচার জন্য উনি একটা ছদ্মনাম নিলেন, যেটা হচ্ছে ও হেনরি। এই মার্কিন রাইটার যার নাম উইলিয়াম সিডনি পোর্টার, তার ছদ্মনাম হচ্ছে তাহলে ও হেনরি, তাই না? ওনার একটা খুব বিখ্যাত ছোট গল্প আছে যার নাম দ্য লাস্ট লিফ। কেউ কি পড়ছেন? না পড়ারই কথা, বাট এই জিনিসটা হয়তো বা অনেকেই দেখবেন। এই যে দ্য লাস্ট লিফ ছোট গল্পটা আছে, এটা নিয়ে বলিউডে একটা মুভি হয়েছিল, লুটেরা। এটা কি দেখা হয়েছে? রণবীর সিং ছিল এখানে। ওকে, রামিরেজ ভাই বলছেন ইয়েস। হ্যাঁ, আমার খুব পছন্দের মুভি কিন্তু। এই মুভিটার স্টোরিটা যে ডিরেক্টর ছিল উনি কিন্তু এই যে ও হেনরি, যে শর্ট স্টোরি রাইটার, ওনার ছোট ছোট গল্প দ্য লাস্ট লিভ এখান থেকে নিয়েছিল। হ্যাঁ, সাচ্চা ওয়ান্ডারফুল মুভি। একজন আপু বলছেন কাহিনীটা একটু বলেন। আপনি আসলে লুটেরা মুভিটা দেখে ফেলতে পারেন। তো এখানে আমরা দেখি যে নায়িকা আছেন যিনি, উনি অসুস্থ হয়ে যায় এবং ওনাকে বাঁচিয়ে রাখার জন্য নায়ক একটা গাছে ফেক একটা পাতা লাগায় রাখে, কারণ নায়িকার মাথায় ঢুকে গেছিল এটা যে এই গাছের পাতা যতদিন থাকবে ততদিন উনি আসলে বেঁচে থাকবেন, এবং এই লাস্ট লিফ মানে শেষ পাতা যখন পড়ে যাবে তখন নায়িকা মারা যাবে। সেটা আসলে তার একটা মেন্টাল কন্ডিশন হয়ে গেছিল। এই জন্য নায়ক আমরা লাস্টে দেখি সর্বোচ্চ চেষ্টা করে গাছে একটা ফেক পাতা অলওয়েজ লাগিয়ে রাখার, যাতে নায়িকা ভাবে এখনো গাছের পাতা আছে আর আমি বেঁচে থাকবো। ওকে, এই হচ্ছে স্টোরি। আপনারা লুটেরা মুভিটা দেখতে পারেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মুভি আসলে। ওকে, এখন আমরা কাজের কথায় ফিরি। হেনরি ফিল্ডিং যিনি,
ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোভেল, বাই দ্য ওয়ে। ইংরেজি উপন্যাসের জনক, ফাদার অফ ইংলিশ নোভেল। বুঝতেই পারতেছি খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তাই না? ওনাকে ইংরেজি সাহিত্যে উপন্যাসের জনক বলা হয়, এবং ওনার একটা ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে ক্যাপ্টেন হারকুলিস ভিনেগার। তারপরে দেখেন, ম্যারি অ্যান ইভান্স, একজন ফিমেল রাইটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। ওনার ছদ্মনাম হচ্ছে জর্জ এলিয়েট। ম্যারি অ্যান ইভান্স ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন ফিমেল রাইটার ছিলেন। এবং কি হতো, ভিক্টোরিয়ান পিরিয়ডে যখন মেয়েরা লেখালেখি করতো, দেখা যেত সবাই তাদেরকে উইচ বলতো, বা এটা আসলে ইজিলি একসেপ্টেড ছিল না। এই জন্য দেখবেন যে বেশিরভাগ ফিমেল রাইটারেরই একটা করে ছদ্মনাম আছে, যাতে করে তারা সমাজের কটাক্ষ বা ব্যঙ্গ বিদ্রুপ থেকে বেঁচে থাকে। ম্যারিয়ান ইভান্স, যিনি খুবই বিখ্যাত একজন রাইটার, ওনার ছদ্মনাম ছিল একজন পুরুষের নাম, জর্জ এলিয়েট। এই প্রশ্নটা কিন্তু আপনাদের প্রিলিতে আসে বা অন্যান্য পরীক্ষাতে আসে, যে জর্জ এলিয়েট ইনি একজন মেল রাইটার না একজন ফিমেল রাইটার। উনি কিন্তু একজন ফিমেল রাইটার। হ্যাঁ, সমাজের ব্যঙ্গ বিদ্রুপ থেকে বাঁচার জন্য ম্যারিয়ান ইভান্স এই ছদ্মনামটা নিছে, জর্জ এলিয়ট। হ্যাঁ, তারপরে এই যে দেখেন আরেকজন ভিক্টোরিয়ান ফিমেল রাইটার, শার্লট ব্রন্টি। উনিও ছদ্মনাম নিছে ঠিক এই কারণেই, যাতে ওনাকে এইসব কটাক্ষ থেকে বেঁচে যান উনি আর কি। ওনার ছদ্মনাম ছিল কারার বেল। তারপর আমার সবচেয়ে পছন্দের রাইটার নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। আসল নাম খুবই কঠিন। এই কঠিন নামটা আসলে অ্যাভয়েড করার জন্যই মার্ক টোয়াইন ছদ্মনাম দিছিল। উনি একজন আমেরিকান রাইটার, ঠিক আছে, যার আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, এবং ছদ্মনাম হচ্ছে মার্ক টোয়াইন। এটা প্রিলিতে আসছে, তো আপনাদের মনে রাখতে হবে। ওনার একটা বিখ্যাত বই আছে, হাকলবেরি ফিন। যারা অ্যাডভেঞ্চার বা থ্রিলার বই পড়তে পছন্দ করেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইবে, এই বইটা অবসর সময়ে কিন্তু একটু পড়া ট্রাই দিতে পারেন। নাম হচ্ছে হাকলবেরি ফিন। সেবা প্রকাশনীর অনুবাদ আছে, মানে ওরা খুব সুন্দর করে অনুবাদ করেছে এই বইটা। আমি খুব ছোটবেলায় পড়েছিলাম এবং আমার খুব পছন্দের। সো যারা অ্যাডভেঞ্চার বই পছন্দ করেন, তারা এই হাকলবেরি ফিন এই বইটা পড়ে দেখতে পারেন। ওকে, তো আমরা পেন নেমের যে পার্টটা আছে সেটা শেষ করেছি। দেখেন, আহ এইটা এরিক আর্থার ব্লেয়ার, ম্যারিয়ান এভান্স আর স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ছদ্মনাম আসলে সবগুলা ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার দিয়ে রাখি। যে কয়টা স্লাইডে দেওয়া আছে কার আসল নাম কোনটা এবং কার ছদ্মনাম কোনটা, আপনারা খুব ভালো করে মনে রাখবেন। ওকে, এখান থেকে কোনো প্রশ্ন পেলে আসলে পেয়েও যেতে পারেন। ওকে, আমরা এখন নেক্সট স্লাইড যেটা আছে সেটাই মুভ করতেছি। দেখেন, নেক্সট স্লাইডে একটা টার্ম আছে, পয়েট লরিয়েট। কয়েকজন পয়েট লরিয়েটের নাম এখানে দিছে। এখন একটা কুইজ প্রশ্ন, আমাকে বলেন তো পয়েট লরিয়েট কে? আমরা যে পয়েট লরিয়েটের নামগুলো পড়বো, বাট হু ইজ এ পয়েট লরিয়েট? কেউ কি জানেন? সাহিত্যের কেউ আছেন? ইংলিশ লিটারেচার কারো অনার্স বা মাস্টার্স এর বিষয় ছিল? পয়েট লরেট কে? ক্যান এনিওয়ান আনসার? জাহিন ভাই বলছেন জাতীয় কবি। কোর্ট পয়েট আফরান আহ, ভাই বলছেন কোর্ট পয়েট। ইয়েস। ফাহিম ভাই বলছেন ব্রিটিশ রাজসভা কবি। এটাই মনে হয় পারফেক্ট আনসার আসলে। ঠিক আছে, রাজকবি, ব্রিটিশ রাজকবিদেরকে বলা হয় পয়েট লরিয়েট। ব্রিটিশ যে রাজারা ছিল তারা খুবই সাহিত্য অনুরাগী ছিল, এবং প্রত্যেকের রাজসভায় একজন করে রাজকবি রাখার ট্র্যাডিশন ছিল, পার্সোনাল কবি আর কি, রাজকবি। হ্যাঁ, যাদেরকে আসলে ওই যে পরবর্তীতে আমরা দেখি যে ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড এরকম বলতেছে, বাট শুরুর দিকে দেখা যায় যে এই এই যে জাতীয় কবি বানানোর যে চর্চা, এটা ছিল না। রাজকবি যারা ছিলেন ওরাই ছিলেন দেশের প্রধানতম কবি। হ্যাঁ, তো এই চর্চাটা শুরু হয় বেন জনসনকে দিয়ে, একজন ব্রিটিশ কবি যিনি জেমস ওয়ান, রাজা জেমস ওয়ান, রাজা জেমস ওয়ানের দরবারে রাজকবি হিসেবে নিযুক্ত হন 1616 সালে। এটা একটু মনে রাখেন, বাট এত কিছু তো আসলে মনে রাখা পসিবল না। এই দুইটা নাম স্পেসিফিক্যালি মনে রাখবেন, বাকিগুলা জাস্ট একটু দেখবেন।
এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি একজন পয়েট লরিয়েট ছিলেন। 1843 সালে উনি পয়েট লরিয়েট হন, এবং ওনার মৃত্যুর পর লর্ড আলফ্রেড টেনিসন আছেন, উনি একজন কোর্ট পয়েট হিসেবে নিযুক্ত হন 1850 সালে। ঠিক আছে, এই দুইটা নামই ঘুরাই ফিরায় পরীক্ষায় আসে। হ্যাঁ, বাট বাকি যে নামগুলো আছে এগুলো কিন্তু একটু দেখবেন। মাঝে মাঝে কি চারটা অপশন দিয়ে দিবে, রাখবে যে টি.এস. এলিয়েট, তারপরে ডব্লিউ.বি. ইয়েটস, তারপরে বলতে পারে শার্লট ব্রন্টি, তারপর বলতে পারে যে রবার্ট সাউদি। হ্যাঁ, আপনাদের জিজ্ঞেস করবে নিচের চারজনের মধ্যে পয়েট লরিয়েট কে ছিল। তো নামগুলা একটু মনে রাখলে দেখেন, এই যে রবার্ট সাউদি, উনি কিন্তু কোর্ট পয়েট ছিলেন, তাই না? উই অল নো দ্যাট। আপনাদের জন্য ইজিয়ার হবে। সো বাকিগুলা একটু জাস্ট নামগুলা দেখে রাখবেন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর লর্ড টেনিসন। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর টেনিসন আসলে পয়েট লরিয়েট হিসেবে নিযুক্ত হয়। ওকে, সো আমরা এই পার্টটাও শেষ করে ফেলছি। এটা তেমন এত ইম্পর্টেন্ট না, সো আমি 3 স্টার দিব না। বাট আসেন, এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আহ অনেক প্রশ্ন আসে এখান থেকে। কিছু হচ্ছে সাহিত্য সমালোচনা গ্রন্থ। এই যে এটা অলরেডি প্রিলিতে আসছে, প্রিফেস টু শেক্সপিয়ার, যেটা এটা আসছে। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কবিতা, একটা আদর্শ কবিতা কেমন হইতে পারে, এটা নিয়ে একটা বই লিখছে স্যার ফিলিপ সিডনি। তারপর দেখেন প্রিফেস টু শেক্সপিয়ার, শেক্সপিয়ারের সাহিত্যকর্মের সমালোচনা, এটা হচ্ছে স্যামুয়েল জনসনের একটা বই। আরেকটা বই দেখেন ভাই, এটা তো আসলে 5 স্টার একটা বই, এত ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে আপনাদের, এবং এটা কত সালে প্রকাশিত হয়েছে সেটাও। হ্যাঁ, এটা 1798 সালে প্রকাশিত হয়, এবং এইটা প্রকাশের মধ্য দিয়ে ইংলিশ লিটারেচারে একটা নতুন যুগের সূচনা হয়ে গিয়েছিল। সেই যুগের নাম হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই বইটা এতটাই ইম্পর্টেন্ট। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেটা লেখা হয়েছে 1798 সালে, লিখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস.টি. কোলরিজ মিলে। এখানে কিন্তু দুইটা নাম হবে, এখানে একটু ভুল আছে স্লাইডে, আমি ঠিক করে দিচ্ছি। এই বইটা আসলে এস.টি. কোলরিজও মানে অবদান আছে তার। এস.টি. কোলরিজ, 19টা কবিতা ছিল ওয়ার্ডসওয়ার্থের, আর 5টা কবিতা ছিল প্রবাবলি এস.টি. কোলরিজের। ওকে, এস.টি. কোলরিজের আরেকটা দেখেন বই আছে, বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া। এটাও হচ্ছে সাহিত্য সমালোচনামূলক একটা বই, এটা ইম্পর্টেন্ট। ওকে, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। স্টাডি অফ পোয়েট্রি, এইটা মনে হয় বিভিন্ন পরীক্ষায় আসে। ম্যাথু আর্নল্ড লিখছে এই ক্রিটিক্সটা। লাস্টেরটা এখনো আসে নাই, পার্সি বিশি শেলির লেখা একটা বই, আর ডিফেন্স অফ পোয়েট্রি। বাট এটাও একটু মনে রাখার চেষ্টা করবেন। এইখানে যে 6টা নাম আছে, আপনারা বলবেন যে আপু তো বলতেছে সব ইম্পর্টেন্ট। আসলে সব ইম্পর্টেন্ট কেমনে হয়? বাট এই ক্রিটিক যে বইগুলো আছে এগুলো কিন্তু অলরেডি পরীক্ষায় চলে এসেছে, এবং কষ্ট হলেও 6টা বই এবং তার রাইটার যারা আছেন তাদের নাম মনে রাখতেই হবে। সো এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন এই পার্টটা। ওকে, আহ এখানে ক্ষেত্রে অনেকেই বলছেন শালগুলো পড়া লাগবে কি না। শালগুলো পড়া লাগবে না, জাস্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর লর্ড টেনিসনের যে দুইটা শাল আছে এটাই পড়বেন, আর বেশি কিছু পড়ার দরকার নাই। ওকে, নাও উইল হ্যাভ আ পোল কোশ্চেন। ওকে, এটা সবাই আনসার করেন। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোবেল? বলেন, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোবেল? এটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম বাই দ্য ওয়ে। বি, ইয়েস, সাদেক নাইম ভাই, মাহমুদা পারভিন আপু, আয়শা আপু, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ সবাই, আসলে মনে হচ্ছে ক্লাসে খুব অ্যাটেন্টিভ। ভালো লাগছে দেখে। কারণ এই জিনিসগুলো স্লাইডে ছিল না, লেকচার থেকে এসেছে, বাট ইউ ক্যান আনসার। সো ইয়েস, আমার মনে হয় সবাই আনসার করতে পারছেন। থ্যাংক ইউ। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোবেল? কে? হেনরি ফিল্ডিং নামের একজন ব্রিটিশ রাইটার। ওকে, আমরা আনসার জানি। তাহলে এই পার্টটাও আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের যে নেক্সট বিগ পার্টটা আছে, একটু পানি খেয়ে নিচ্ছি, লিটারেরি টার্মস, এটা শুরু করব। বাট এটা শুরু করার আগে আমরা একটা 5 মিনিটের বিরতিতে যাই, 5 মিনিট পর ফিরে আসছি।
ঠিক আছে, সো উইল হ্যাভ নাও আ ব্রেক অফ 5 মিনিটস। 5 মিনিট পর আমরা ফিরে আসবো। ওকে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি ফিরে এসেছেন? এভরিওয়ান ইন দ্য ক্লাস প্রেজেন্ট নাও? ওকে। ইয়েস। জি আপু, এশা আপু বলছেন ইয়েস। ওকে। প্রবাবলি সবাই ফিরে এসেছেন আশা রাখি। ওকে।
আচ্ছা, আরেকটু ওয়েট করি, বাট এই ওয়েটিং টাইমে কারো কোনো কিছু প্রশ্ন আছে? এতক্ষণ পর্যন্ত যা পড়লেন থাকলে আস্ক করতে পারেন, আমি জাস্ট 1 মিনিট একটু ওয়েট করব। প্রবাবলি এখনো কয়েকজন ফিরে আসেনি। ওকে। উম আচ্ছা, ইভান ভাই আর লিওন ভাই বলছেন সহজে কিভাবে আয়ত্ত করব। ওই যে কিছু জিনিসের জন্য কিন্তু কিছু টেকনিক আছে, সেগুলো বলে দিচ্ছি। বাট ইয়েস, কিছু স্পেসিফিক ক্ষেত্রে আসলে জিনিসগুলো আপনাদেরকে একটু মেমোরাইজ করতে হবে। সাহিত্য ব্যাপারটাই এরকম, যে রাইটারের নাম, বইয়ের নাম, ক্যারেক্টারের নাম সব ক্ষেত্রে টেকনিক দিয়ে হবে না। কিছু কিছু জিনিস আছে টেকনিকের ব্যাপার, এগুলো আসলে আমরা গ্র্যাজুয়ালি যখন ক্লাস করব অবভিয়াসলি আপনারা দেখতে পাবেন। বাট আমি জানি এটা খুবই অনেকের জন্য খুবই একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অনেক কিছু আসলে মুখস্থই করতে হয়। আর নূপুর আপু বলছেন আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। প্রিলি পাশের জন্য ইংলিশ লিটারেচারে কত টার্গেট থাকা উচিত? আশিক ভাই বলছেন আসলে এখন সিচুয়েশনে এমন হয়ে গেছে যে 1 নাম্বারের জন্য আসলে আমরা দেখতেছি 10,000 থেকে 8,000 এরকম বাদ যায়, এরকম একটা কথা শুনলাম। সো আমি বলবো ওই যে ভালো মার্কস যেটা 13 বা 14, 12, 13, 14, 12 আর বা 13 হচ্ছে খুব ভালো মার্ক যেটা পাওয়া পসিবল। কোটেশন পার্টে আপনার 2 নাম্বার বা 1 নাম্বার মিস্টেক করতে পারেন, আদারওয়াইজ ভালো প্রিপারেশন থাকলে কিন্তু 13 মার্ক ওঠানো বেশ ইজি। ওকে। ওকে, সো আমার মনে হয় এখন সবাই এসে গেছে, আমি কাইন্ডলি আবার ক্লাসটা রিস্টার্ট করব এখন। আপনারা এখন খুব মনোযোগ দিয়ে শোনেন, কারণ এই যে পার্টটা আছে লিটারেরি টার্মস, হোপফুলি আজকে স্লাইড শেষ করলে এটা আপনাদের একদম কাভার হয়ে যাবে। ক্লাস শেষ করার পর জাস্ট 1 বা 2 ঘন্টা একটু দেখে নেবেন। সো প্রিলিতে এখান থেকে দেখা যায় 1 মার্কস থাকে আর কি। তো আমরা 1 মার্কস কিন্তু এনশিওর করতে পারবো 2 ঘন্টার পড়া শেষে, এরকম একটা জিনিস মাথায় রাখতে হবে। চলেন তাহলে আমরা এখন যে ইম্পর্টেন্ট আমাদের আহ টপিক গুলো আছে সেটা একটু দেখব। একটা শুরুতেই দেখছি স্লাইডে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয় নাই, আমি সেটা অ্যাড করে দিচ্ছি। ওকে। ফার্স্টে। ওকে। তো আমরা এখন লিটারেরি টার্মস শুরু করতেছি। ব্যাপারগুলো খুব মজার, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস শুনবেন, এখন শুনতে হবে। ওকে। ফার্স্টে দেখেন, এই যে অ্যালিটারেশন পার্টটা, ছোটবেলায় না আমরা অনেক খেলা খেলছি, আপনাদের মনে আছে? পাখি পাকা পেঁপে খায়, বলতাম যে কে বলতে পারে আমাদের সাথে একটু বলেন। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, আমি আসলে বেশি বলতে পারতাম না কারণ আমার এগুলো খুবই আনইজি লাগে। একই আহ ধ্বনির পাশাপাশি যে উচ্চারণ সেটা, পাখি দেখেন প ধ্বনি, প ধ্বনি, প ধ্বনি, কতগুলা ওয়ার্ড যখন পাশাপাশি বসবে এবং শুরুতে ব্যঞ্জন ধ্বনি থাকবে, সেম ব্যঞ্জন ধ্বনি থাকবে, মানে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন শুরুতে যখন থাকে তখন সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। এটাকে সহজ কথা হচ্ছে রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। ইনিশিয়াল কনসোনেন্ট কনসোনেন্ট সাউন্ড। আপনারা এই যে পাখি পাকা পেঁপে খায় এই উদাহরণটা মনে রাখার চেষ্টা করবেন। ছোটবেলায় যে আমরা করছি না ওই জিনিসটাই, কতগুলো ওয়ার্ড পাশাপাশি যখন বসবে এবং শুরুতে ব্যঞ্জন ধ্বনির রিপিটেশনটা থাকবে, সেই লিটারেরি টার্মসকে আমরা বলছি অ্যালিটেরেশন। দেখেন এখানে ইংরেজিতে উদাহরণ দিছে একটা, আ বিগ বয়, এখানে বি সাউন্ড, এখানে আ বিগ বুলি বিটস আ বেবি বয়।
কতগুলা শব্দ পাশাপাশি বসেছে এবং সবগুলা শব্দের শুরুতে এই যে বি ধ্বনি আছে এটার একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। সো শব্দের শুরুতে কনসোনেন্ট ধ্বনির যে পুনরাবৃত্তি থাকে সেই লিটারি টার্মসকে আমরা অ্যালিটারেশন বলি। এটা কি ক্লিয়ার? ওকে, বুঝতে হবে কিন্তু, এটা যাতে সবার ক্লিয়ার হয়। তারপরে দেখেন আরেকটা গ্রামাটিক্যাল টার্ম আছে, অ্যালেগরি। অ্যালেগরি কি? অ্যালেগরি হচ্ছে রূপক, আর কিছু না, মনে রাখবেন রূপক। হ্যাঁ, যেমন আমি জানি না জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম যে বইটা আছে এটা কেউ পড়ছেন কিনা। অ্যানিমেল ফার্মে না একটা অ্যানিমেল ফার্মের কথা বর্ণনা করা হয়, যেখানে কতগুলা পশু থাকে, পিগ থাকে, শূকর থাকে, বোয়ার থাকে। হ্যাঁ, এরা একটা রেভলিউশন করে এবং এই রেভলিউশনের পরের কি কাহিনী থাকে সেগুলা বর্ণনা করা হয়েছে। তো রাইটার আসলে একটা অ্যানিমেল ফার্মের কাহিনী বর্ণনা করতেছে, বাট উনি আসলে এটার মাধ্যমে ওই যে রুশ রেভলিউশন, বলশেবিক বিপ্লব আছে, ওই বিপ্লবে কি হলো বা বিপ্লবের পরে কিভাবে বিপ্লবটা ভণ্ডুল হয়ে গেল, এই কাহিনীটাই তুলে ধরতে চাইছেন। তো একটা সিম্পল স্টোরির মাধ্যমে যে রূপক ব্যবহার করে একটা গুঁড়ো নিগুড়ো ডিপ জিনিস যখন বর্ণনা করা হয় তখন সেটাকে আমরা বলি অ্যালেগরি। হ্যাঁ, এরকম অ্যালেগরি আসলে অনেক আছে, আপনারা চিন্তা করলেই পেয়ে যাবেন যে একটা নর্মাল স্টোরি বর্ণনা করে কিন্তু ওইটার আড়ালে আসলে রূপক ব্যবহার করে অন্য একটা কাহিনী তুলে ধরার চেষ্টা থাকে। ঠিক আছে? ওকে, আশিক ভাই বলছেন অ্যালিটারেশনের জন্য সেন্টেন্স কি মিনিংফুল হইতে হয়? না, এটা আপনি বাচ্চাদের যে কোনো ছড়া টড়া এনিথিং, আপনি হচ্ছে যখন কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন থাকবে ইনিশিয়াল পার্টে, সেটাই অ্যালিটারেশন হয়ে যাবে। ওকে, আই গেস রূপক পার্টটা, অ্যালিগরি পার্টটাও সবার ক্লিয়ার। এখন সেকেন্ড যে জিনিসটা আছে অ্যাসোনেন্স, এটা না অ্যালিটারেশনের মতোই। অ্যালিটারেশনে কি ছিল? ব্যঞ্জন ধ্বনি, কনসোনেন্ট সাউন্ডের পুনরাবৃত্তি, তাই না? আর এই অ্যাসোনেন্স যে জিনিসটা আছে সেটাতে কি হয়? স্বরবর্ণের পুনরাবৃত্তি। দেখেন উদাহরণ যে দেওয়া হয়েছে, অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি। এখানে কি এই যে এ ধ্বনি যে রয়েছে শব্দের শুরুতে কিন্তু একটা স্বরবর্ণ এ, এর পুনরাবৃত্তি হচ্ছে কনস্ট্যান্টলি। হ্যাঁ, সো এটাকে আমরা বলবো অ্যাসোনেন্স। এই লিটারেরি টার্মসটা হচ্ছে অ্যাসোনেন্স। অ্যালিটারেশন আর অ্যাসোনেন্স একই জিনিস। অ্যালিটারেশনে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি হয়, আর অ্যাসোনেন্সে হচ্ছে স্বরধ্বনির পুনরাবৃত্তি হয়। এইটাই ব্ল্যাঙ্ক ভার্স, এটা হচ্ছে ছন্দের কোনো মিল নাই। হ্যাঁ, বাংলায় কি অমিত্রাক্ষর ছন্দ, ছন্দের কোনো অন্তমিল নেই, ছন্দের কোনো অন্তমিল নেই। মানে ছড়া থাকে না, কি যেসব কবিতা থাকে শেষে মিল থাকে, পড়তে ভাল লাগে। বাট ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ হচ্ছে একটা স্পেসিফিক ছন্দ যেখানে আসলে লাইনের শেষে কোনো অন্তমিল থাকে না। এটাকে আমরা বলি ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ। জন মিল্টনের যে প্যারাডাইস লস্ট মহাকাব্যটা আছে সেটা এই ছন্দে লেখা হয়েছে। তাছাড়াও বাংলায় মাইকেল মধুসূদন দত্ত ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে অনেক আহ তার কবিতা লিখেছেন, তাই না? আমরা জানি। ওকে, এখন দেখেন আরেকটা বিখ্যাত টার্ম ব্যালাড, এটার বাংলাটা আপনাদের একটু জানতে হবে। ব্যালাডের বাংলা হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতা, ঠিক আছে? বড় আকারের গীতি কবিতাকে আমরা ব্যালাড বলি। গীতি কবিতা কি? যে কবিতায় আসলে কারো পার্সোনাল ইমোশন, পার্সোনাল লাইফের স্টোরি, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি বর্ণনা করা হয়, সে ধরনের কবিতাকে আমরা ব্যালাড বলে থাকি। দেখেন এখানে একটা উদাহরণ আছে, অ্যানাবেল লি। অ্যানাবেল লি একটা মেন নাম। সো এই এডগার অ্যালান পো নামের রাইটার অ্যানাবেল লি কবিতায় আসলে অ্যানাবেল লি নামের মেয়ের পার্সোনাল ফিলিং, সে তার ভালোবাসা নিয়ে কি ভাবে বা সে যেখানে আছে ওই জায়গাটার বর্ণনা, এটা নিয়ে একটা কবিতা লিখছে। এই জন্য অ্যানাবেল লি হচ্ছে একটা ব্যালাড বা গীতি কবিতা। হ্যাঁ, আর ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস আ স্টোরি থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশন অ্যান্ড দ্যাট হ্যাজ ইমোশন টু। ওকে, সো আমার মনে হয় ব্যালাড পার্টটাও ক্লিয়ার। ক্লাইম্যাক্স, এটা আমরা যারা মুভি দেখি সবাই জানি, তাই না?
আমরা তো বলি যে মুভিটার ক্লাইম্যাক্সটা কি, মানে মুভিটার হাই পয়েন্ট। ধরেন একটা প্লট আছে, আমরা গল্পের শুরুতে দেখতেছি যে কেউ মারা গেছে। ওকে, সো মেইন ক্যারেক্টার যে সে খুঁজতেছে কে মারা গেছে বা কে খুন করতে পারে, আসলে খুনিকে। সো ও যখন খুঁজে পাবে খুনিকে, ওটাই হচ্ছে গল্পের ক্লাইম্যাক্স, যে ফাইনালি রহস্যটা রিভেইল হইতেছে, গল্পের হাই পয়েন্ট। হ্যাঁ, বা ক্লাইম্যাক্স হ্যাপেন্স এট দ্য হাইট অফ আ প্লট, যে এখন সব রহস্য রিভেল হয়ে গেছে, আসলে খুনিকে। এইটাকে বলে গল্পের হাই পয়েন্ট, আর এটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। ওকে, দেখেন ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি আসলে এন্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন বিশেষ করে ট্র্যাজেডি, নাটকের ট্র্যাজেডিতে দেখব অনেকগুলা সাবপ্লট থাকে না? যেমন আপনারা কেউ পাল্প ফিকশন নামের মুভিটা দেখছেন? ওখানে কিন্তু আমরা দেখতেছি যে অনেকগুলা স্টোরি, অনেকগুলা ক্যারেক্টার, এবং আমরা বুঝতেছি না যে এই স্টোরিগুলো আসলে একসাথে এরা কিভাবে কানেক্টেড বা এদের শেষটা কি হবে। সাডেনলি আমরা দেখলাম গল্পের শেষের দিকে যে টুকরো টুকরো যে এই যে ঘটনাগুলো আছে এগুলো একসাথে মিলে যাচ্ছে, এবং আমরা দেখতেছি যে গল্পে কার শেষে কার মৃত্যু, কার সাথে কার বিয়ে হচ্ছে, বা কে মরে যাচ্ছে। এই যে টুকরো টুকরো ঘটনাগুলা, এগুলার যে এন্ডিং, এটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফি, গল্পের সব প্লটের এন্ডিং। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ক্যাটাস্ট্রফি, সব সাবপ্লটের এন্ডিংটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ডায়ার্জ, এটা আসলে ফিউনারাল সং। ফিউনারালের একটা সুন্দর বাংলা আছে, কেউ কি বলতে পারবেন? ফিউনারালের বাংলা কি? কঠিন আর সুন্দর একটা বাংলা, যেটা আপনাদের স্পেলিং এ কিন্তু আসে। মারুফ ভাই একটা ডায়লগ দিয়েছেন, ক্লাইম্যাক্স আভি বাকি হ্যাঁ। ইয়েস, এটা প্রবাবলি কোনো একটা মুভির ডায়লগ। শেষকৃত্য, অন্ত্যেষ্টিক্রিয়া, ইয়েস, শহীদুল ইসলাম ভাই বলছেন অন্ত্যেষ্টিক্রিয়া। আর চলিত বাংলায় এটাকে আমরা কি বলি? চল্লিশা, তাই না? আচ্ছা, অন্ত্যেষ্টিক্রিয়ায় যে শোক সঙ্গীত গুলা গাওয়া হয়, থাকে না কিছু শোক সঙ্গীত কিন্তু থাকে, যে কেউ মারা যাওয়ার পর গানগুলা বা শোক গীতিগুলা গাওয়া হয়, এটাকে বলে ডায়ার্জ, হ্যাঁ, ফিউনারাল সং। ওকে, তারপর দেখেন ইলেজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার। হ্যাঁ, ইলেজি হচ্ছে শোক কবিতা, স্পেসিফিক্যালি কেউ মারা যাওয়ার পর দুঃখ জ্ঞাপন করে যে কবিতাগুলো আমরা লিখি সেগুলাকে বলা হয় ইলেজি। বাংলা সাহিত্যে কিন্তু অনেক বিখ্যাত ইলেজি আছে, আপনারা অনেক পড়ছেন। কেউ কি বলতে পারেন বাংলা সাহিত্যের কিছু ইলেজি? আমি বলে দিচ্ছি, বললে বলবেন আরে আই নো দিস। যেমন কবর, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তাই না? জসিমউদ্দিনের এই যে কবর কবিতাটা আছে, এটা কিন্তু খুব একটা বিখ্যাত ইলেজি। মানে সে আহ যে দাদা আছেন তার ওয়াইফের মৃত্যুর পরেই তো দুঃখ জ্ঞাপন করে, শুধু ওয়াইফ না, তার যে আরো ফ্যামিলি মেম্বার আছে একে একে মারা যাচ্ছিল, এবং তাদের কবর দেখিয়ে উনি এই ইলেজি বা শোক কবিতা কিন্তু লিখেছে, তাই না? আরেকটা আছে কাজলা দিদি। হ্যাঁ, কাজলা দিদিও কিন্তু দিদি হারানোর শোক, মানে কাজলা দিদির মৃত্যুর পরে আহ কবি যে আসলে শোকার্ত সেটা জ্ঞাপন করেই লিখেছে। সো ইলেজি হচ্ছে কারো মৃত্যুর পর যে শোক কবিতাগুলা লিখা হয়, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে 3টা ইলেজির নাম দেওয়া হয়েছে। জন মিল্টনের একটা বিখ্যাত ইলেজি হচ্ছে লাইসিডাস, যার মৃত্যুর পর লিখছে ওর একটা ফ্রেন্ডের। ইলেজির ক্ষেত্রে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, ইলেজি পড়ার সময় শুধু এই যে লাইসিডাস নামের ইলেজি কে লিখছে, কবির নাম মনে রাখলে হবে না, কার মৃত্যুতে লিখা হয়েছে, এক্সট্রা ইনফরমেশন দেখছেন এটাই আসে। যেমন এখানে নাই, আমি জিনিসটা লিখি। টেনিসন, আলফ্রেড লর্ড টেনিসন, আলফ্রেড টেনিসন, ওকে, খুব বিখ্যাত একজন ভিক্টোরিয়ান রাইটার। উনি একটা ইলেজি লিখছে যার নাম হচ্ছে ইন মেমোরিয়াম। প্রিলিতে কি প্রশ্ন আসছে জানেন? এই যে ইন মেমোরিয়াম ইলেজিটা লিখা হয়েছে, এটা কার মৃত্যুর পর আলফ্রেড টেনিসন লিখছে? দেখেন কি প্যাঁচানো প্রশ্ন করে। এটা লিখছে সে আর্থার হেনরি
হেলাম নামের তার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ওই বন্ধুর মৃত্যুতে শোক জ্ঞাপন করে সেই ইন মেমোরিয়াম কবিতাটা লিখছে। সো আপনাদের কবিতার নামটাও জানতে হবে এবং কার মৃত্যুর পর লেখা হচ্ছে। যেমন অ্যাদোনিস পিবি শেলি লিখছে জন কিটসের মৃত্যুর পর। হ্যাঁ, থমাস গ্রের আরেকটা বিখ্যাত ইলেজি এটা। আর ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ রাইট কার মৃত্যুর পর লেখা হয়েছে? পূর্বপুরুষ। হ্যাঁ। সো এই যে কার মৃত্যুর পর লেখা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে। আমরা বাই দ্য টাইম আরো অনেক ইলেজির নাম জানবো এবং এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়বো। আপাতত এই চারজনের নাম একটু মনে রাখবেন। ওকে, দেখেন এপিক 46তম রিটেনে একটা প্রশ্ন ছিল। 46তম না, 45তম রিটেনে, প্রবাবলি আই ফরগট কোন রিটেনে ছিল, যে এপিক বা মহাকাব্যের বৈশিষ্ট্য কি কি। ইংলিশ রিটেন না, কিন্তু বাংলা রিটেনে। হ্যাঁ, বাংলা পরীক্ষার রিটেনের প্রশ্ন ছিল যে মহাকাব্যের বৈশিষ্ট্য কি কি। দেখেন, মহাকাব্য হবে একটা খুব বড় লং ন্যারেটিভ পয়েম, যেখানে একজন যোদ্ধার বীরত্বের কাহিনী বর্ণনা করা হবে। ঠিক আছে, বীর যোদ্ধাদের কাহিনী যে লং ন্যারেটিভ পয়েমে বর্ণনা করা হয় সেটাকে আমরা এপিক বলি। এডমুন্ড স্পেন্সারের যে এপিক, সেটার নাম হচ্ছে ফেরি কুইন। হোমার লিখেছে ইলিয়াড অ্যান্ড ওডিসি। জন মিল্টনের হচ্ছে প্যারাডাইস লস্ট আর রিগেইনড। এগুলো আমরা আসলে ডিটেলসে পড়বো যখন এই স্পেসিফিক রাইটারদের কাহিনী আমরা জানবো। ওকে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে হবে। ইউলজি কি? দেখেন, ইউলজি হচ্ছে বিদায় অনুষ্ঠানে। বিদায় অনুষ্ঠানে আমরা হচ্ছে স্মৃতিচারণ করে প্রশংসা বাক্য পাঠ করি না? যেমন কোনো টিচার ধরেন কলেজ থেকে চলে যাচ্ছে, বা আপনার কোনো সিনিয়র কলিগ চলে যাচ্ছে, তখন আমরা আগে কি পাঠ করতাম? যে হে বন্ধু বিদায়, মানে অনেক কষ্ট পাচ্ছি, মর্মাহত হচ্ছি। ওই যে বিদায় বাণীগুলা আছে, বা কারো মৃত্যুর পর ফিউনারালে যে প্রশংসা বাক্য মৃত মানুষ সম্পর্কে বলা হয়, স্মৃতিচারণা করা হয়, সেটাই হচ্ছে ইউলজি। ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করব। আরেকটা জিনিস ইউফেমিজম, যেটা আমি আপনাদের সবাইকে বলবো একটু প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, ইউফেমিজম এটা মনে রাখবেন। ইউফেমিজম হচ্ছে মাঝে মাঝে কিছু কথা আছে খুবই কানে লাগে। যেমন ধরেন আপনাদের কোনো আহ, 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 চাকরির একটা পরীক্ষা দিছেন, তো অথরিটিকে কল দিছেন, কল দিয়ে বলতেছেন যে আমি চাকরিটা পেয়েছি কি পাই নাই। এখন অথরিটি যদি বলে ইউ আর রিজেক্টেড, এটা শুনতে খারাপ লাগবে না? ইউ আর রিজেক্টেড মানে ডিরেক্টলি বলতেছে যে আমাকে নেওয়া হয়নি। হ্যাঁ, বাট এটার বদলে যদি এভাবে বলা হয় ইউ মে ট্রাই লেটার, আপনি আরেকবার একটু চেষ্টা করবেন পরে, ইউ মে ট্রাই লেটার। হ্যাঁ, তো এই সেকেন্ড যে বাক্যটা আছে, এটা যখন বলতেছে আপনি কিন্তু বুঝতেছেন আপনার চাকরি হয় নাই, বাট আপনার ওরকম খারাপ লাগতেছে না, কারণ সে একটু ঘুরাই ফিরাই বলছে, স্ট্রেট কাট না বলে। তো এই যে সরাসরি কটু কথা না বলে একটু ঘুরিয়ে শ্রুতি মধুর করে বলা, এটাকে আমরা বলি ইউফেমিজম। আমার মনে হয় আমাদের পার্সোনাল লাইফে এই ইউফেমিজমের প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট একটা আহ কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, উই মাস্ট হাম্বল অ্যান্ড সুইট ইন আওয়ার টকিং, আমি এটা অলওয়েজ বিশ্বাস করি। তো আমাদের পার্সোনাল লাইফে ইউফেমিজমের প্রয়োগ ঘটাতে হবে। ডিরেক্ট স্ট্রেট কাট কটু কথা না বলে একটু ঘুরিয়ে শ্রুতি মধুর করে বলা, যাতে অন্যজন কষ্ট কম পায়, সেটাকে আমরা বলি ইউফেমিজম। ওকে, এখন আমরা নেক্সট পার্ট যে আছে হাইপারবোল। আই গেস এটা সম্পর্কে আপনারা স্পেসিফিক্যালি আই উড সে যে বয়েজ আর অ্যাওয়ার অফ দিস টার্ম হাইপারবোল। এটা হচ্ছে এক্সাগেরেটেড স্টেটমেন্ট বা অতিরঞ্জিত কথা। যেমন আহ শেক্সপিয়ারের একটা ড্রামা ছিল হ্যামলেট। হ্যামলেটে ও হচ্ছে ওফেলিয়ার প্রতি নিজের ভালোবাসা জ্ঞাপন করার জন্য বলে যে আই উড লাভ ইউ মোর দ্যান 40,000 ব্রাদার্স, মানে 40,000 ভাইও যতটা ভালোবাসতে পারবে তোমাকে, তার চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসবো। সো এটা কি পসিবল? বাট হ্যামলেট কিন্তু বলতেছে প্রেমিকাকে খুশি করার জন্য। হ্যাঁ, এরকম আমরা অনেক কথা বলে থাকি। ডব্লিউ এইচ ওডেন বলছে যে আই উইল লাভ ইউ টিল চায়না মেট আমেরিকা।
হ্যাঁ, তারপরে এই যে কি বলে হোয়াটসঅ্যাপ বলছে ফুল দেখার পর যে 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স। কেউ কি এক মুহূর্তে 10,000 ফুল দেখতে পারে? বাট আমরা বলে থাকি আর কি আহ এক্সাগারেট করে অনেক কিছু, যে আমি হাজার হাজার বছর ধরে তোমাকে দেখি না। কেউ কি হাজার বছর বেঁচে থাকে যে হাজার বছর ধরে কাউকে দেখবে না? এই যে এক্সাগেরেটেড বা অতিরঞ্জিত স্টেটমেন্ট গুলা আছে, এগুলাকে আমরা বলি হাইপারবোল। ওকে, এটা একটা মজার ব্যাপার আর কি। আমাদের পার্সোনাল লাইফে মেবি অনেক ক্যারেক্টার আছে না যারা অলওয়েজ হাইপারবোলিক, যে অলওয়েজ হচ্ছে একটু বেশি কথা বলে, বেশি ভাবে বলার চেষ্টা করে। ওকে, তারপরে দেখেন হাইম। হাইম হচ্ছে মর্মস্পর্শী গান বা ধর্মীয় গান, সোজা বাংলায় ভজন। হ্যাঁ, চার্চে বা আহ মন্দিরে ভজন গীত গাওয়া হয় না? ওই ভজন গীত বা ধর্মীয় সঙ্গই হচ্ছে হাইম। ওকে, অ্যালিউশন। অ্যালিউশন হচ্ছে আহ ঐতিহাসিক কোনো ঘটনা বা কোনো সাহিত্যকর্মের রেফারেন্স, লিটারেরি রেফারেন্স, এটাকে আমি বলতে পারি লিটারেরি রেফারেন্স। যেমন আপনারা যদি আমাকে কাউকে বলেন যে ইউ আর দ্য ওফেলিয়া ইন মাই লাইফ। ওফেলিয়া কে? হ্যামলেটের প্রেমিকার নাম ছিল ওফেলিয়া। সো এই যে আমরা একটা লিটারেরি রেফারেন্স ইউজ করতেছি, তাই না? এই ব্যাপারটা হবে অ্যালিউশন। এটার নাম হচ্ছে অ্যালিউশন। বা এই যে দেখেন নিউটন, নিউটন একজন বিজ্ঞানীর নাম। আমার কথা আমি ইউজ করতেছি যে এই ডু ইউ নো হি ইজ দ্য নিউটন অফ আওয়ার স্কুল। সো এই যে ঐতিহাসিক একটা রেফারেন্স, এটা আমি আমার কথায় টেনে আনতেছি, এটাকে বলি অ্যালিউশন। তারপরে দেখেন নেক্সট যে টার্মটা আছে আইরনি। আইরনি কি? আইরনি হচ্ছে আহ কি ঠাট্টার ছলে অপমান করবে কেউ, এইটাই। ঠিক আছে, প্রথমে মনে হবে শুনে বিপরীত স্টেটমেন্ট, প্রথমে শুনে মনে হবে যে ও আমার প্রশংসা করতেছে, কিন্তু একটু আমরা যখন লক্ষ্য করব দেখবো এটা আসলে একটা ইনসাল্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তো আইরনি হচ্ছে পারতপক্ষে পজিটিভ, বাট একটু ডিপ চিন্তা করলে নেগেটিভ অর্থ রাখে, এরকম কিছু ব্যঙ্গ বা বিদ্রূপ। এটাকে বলে ব্যঙ্গ বা বিদ্রূপ। যেমন দেখেন একটা উদাহরণ দিছে, দ্য বয় শোড হিজ ম্যারিড। দেখে মনে হবে ছেলেটার অনেক প্রতিভা আছে, বাট খোটাটা কোথায় দিছে? ওর ম্যারিডটা কি? বাই মেকিং 20 মিস্টেকস ইন 10 মিনিটস। হ্যাঁ, ওর তো একটা প্রতিভা আছে, কি? মিস্টেক করার, ভুল করার প্রতিভা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি আইরনি। ওকে, আমাদের পার্সোনাল লাইফে অনেকে অনেক আইরনি করে থাকে। ওকে, লিমেরিক দেখেন। লিমেরিক একটা স্পেসিফিক লিটারেরি টার্ম, 5 লাইনের ছোট কবিতা, এটা মুখস্থ করতে হবে। 5 লাইনের ছোট হাস্যরসাত্মক কবিতাকে লিমেরিক বলে। প্রিলিতে আসছে লিমেরিক কাকে বলে। 5 লাইনের ছোট হাস্যরসাত্মক কবিতা হচ্ছে লিমেরিক। লিরিক দেখেন, আর লিরিক হচ্ছে ছোট আকারের কবিতা। হ্যাঁ, গীতি কবিতা বড় হলে সেটাকে বলি ব্যালাড, আর গীতি কবিতা ছোট হলে সেটাকে বলি লিরিক। ওকে, মেটাফোর, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা 3 স্টার। মেটাফোর হচ্ছে ডিরেক্ট কম্প্যারিজন, দুইটা বৈসাদৃশ্য জিনিসের সাথে যখন কোনো কম্প্যারিজন করা হয়। ওকে, সংজ্ঞাটা শুনে না বোঝারই কথা, আমি একটু সংজ্ঞাটা একটু জটিলও করে ফেলছি। দেখেন এখন, লাইফ ইজ আ ম্যাজিক। ওকে, জীবন একটা জাদু। জাদু আর জীবন, এটা কি দুইটা এক জিনিস, সেম জিনিস? আপনারাই বলেন তো, জীবন আর জাদু দুইটা কি সেম জিনিস? না, তাই না? দুইটা বৈসাদৃশ্য জিনিসের সাথে যখন তুলনা করা হয়, এই বাক্যে কি করা হয়েছে দেখেন, লাইফ ইজ আ ম্যাজিক। জীবনকে বলছে জীবন একটা জাদুর মতো। সো এই জিনিসটা হবে একটা মেটাফোর, দুইটা বৈসাদৃশ্য জিনিসের সাথে তুলনা করা হলে সেটাকে বলা হয় মেটাফোর। যেমন মাঝে মাঝে সাহস প্রকাশের সময় আমরা বলি না হি ইজ আ টাইগার। কোনো মানুষ কি কোনো বাঘ হইতে পারে? এটা দুইটা বৈসাদৃশ্যের জিনিসের মধ্যে তুলনা করা হয়, তাই না? দুইটা বৈসাদৃশ্য জিনিসের সাথে যখন তুলনা করা হয় সেটাকে বলা হয় মেটাফোর। মনে রাখবেন। আর এই তুলনা করার সময় যদি শুধুমাত্র দুইটা ওয়ার্ড দেখেন, লাইফ ইজ লাইক অর অ্যাজ,
লাইক আর অ্যাজ এই দুইটা ওয়ার্ড ব্যবহার করলেই হয়েছে, তখন সেটা হয়ে যাবে একটা সিমিলি, ডিরেক্ট কম্পারেশন। সো বৈসাদৃশ্য জিনিসের উপর লাইক আর অ্যাজ ব্যবহার না করে যে তুলনাটা থাকে সেটা হয় মেটাফোর, আর লাইক আর অ্যাজ ব্যবহার করলেই সেটা হয়ে যায় সিমিলি। এটা একটা ট্রিক্স, এটা মনে রাখবেন। তারপরে দেখেন সলিলোকুই, সলিলোকুই, এটার উচ্চারণ হচ্ছে সলিলোকি। ওকে, আরো কিছু আছে আমাদের দেখছি। ওকে, তো চলেন এখন আমরা দেখবো সলিলোকি। যারা ভাইবা দিবেন তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সলিলোকি আর ড্রামাটিক মনোলগের মধ্যে ডিফারেন্সটা কি। যারা নাটক দেখছেন, বেইলি রোডে তো নাটকের মঞ্চায়ন হয় তাই না, মঞ্চ নাটক, টিভির নাটক না, যারা নাটক দেখছেন তারা কিন্তু দেখছেন মাঝে মাঝে নাটকের ক্যারেক্টার গুলা মঞ্চে এসে নিজে নিজেই কথা বলতে থাকে। যেমন আমি নবাব সিরাজউদ্দৌলা, আমাকে ধোকা দিল কে, কেউ থাকে না, নিজে নিজেই কথা বলতে থাকে। এই যে নিজে নিজে কথা বলার যে টেকনিক আছে না, ড্রামাতে এই টেকনিকটা কে বলে সলিলোকি। আর এটা যদি কবিতায় ব্যবহার করা হয়, ড্রামাটিক মনোলগ, হ্যাঁ কবিতায় যদি এই টেকনিকটা একা একা কবিতার যে স্পিকার আছে সে কথা বলতেছে, যেমন বনলতা সেনে দেখেন, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, তাই না? রাইটার এরকম করে বলতে থাকে, সে কিন্তু কোনো মানে তার কথা কেউ শুনতেছে এমন কাউকে বলতেছে না, সে একা একাই বলতেছে। তো কবিতায় যখন স্পিকার একা একা কথা বলে তখন সেটা হয়ে যায় ড্রামাটিক মনোলগ, আর নাটকে একা একা কথা বললে সেটা হয়ে যায় সলিলোকি। খুবই গুরুত্বপূর্ণ। এটা ভাইভাতেও আস্ক করে যে ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন সলিলোকি অ্যান্ড ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ ইউজ হয় কবিতায় আর সলিলোকি ইউজ হয় নাটকে। এই দুইটাই ডিফারেন্স, আপনারা জাস্ট এই দুইটা মনে রাখার চেষ্টা করবেন, আর কিছুই না। সলিলোকি ড্রামাতে, আর ড্রামাটিক মনোলগ হচ্ছে কবিতায়। ওকে, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, যারা সোশিওলজির আছেন তারা মেবি ম্যাকিয়াভেলিকে জানেন তাই না, প্রিন্স নামের একটা বইয়ের রাইটার। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে আসলে ভিলেনদেরকে বোঝায়। গল্পের খল চরিত্র যারা আছে ভিলেন, হ্যাঁ তাদেরকে আমরা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলি। যেমন প্যারাডাইস লস্টের স্যাটান, আহ ভ্যানিটি ফেয়ারে একটা ক্যারেক্টার আছে বেকি শার্প, হ্যাঁ আরো কত কিছু। কোনো কোনো কিছুর কোনো গল্পের ভিলেনকেই আমরা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলি। এরা খুবই শ্রুড হয়, এরা খুবই চালাক হয় এবং যে কোনো এক্সটেন্সে যেতে পারে মানুষের ক্ষতি করার জন্য। অক্সিমোরন, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। যেমন দেখেন অ্যাডাল্ট চাইল্ড, হ্যাঁ আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে আমাকে বলতো অ্যাডাল্ট চাইল্ড, বিকজ আমি একটু স্পন্টেনিয়াস থাকতে পছন্দ করি। এই জন্য আমার এরকম ছিল যে আমাকে সবাই বলতেছে আর ইউ অ্যাডাল্ট চাইল্ড। ওকে, তো এই যে অ্যাডাল্ট চাইল্ড উদাহরণটা দিলাম, দেখেন অ্যাডাল্ট মানে বয়স্ক, এর সাথে আবার যুক্ত করতেছি চাইল্ড। দুইটা বিপরীত শব্দ, দুইটা বিপরীত আইডিয়া যখন পাশাপাশি বসে তখন সেই টার্মটাকে বলে অক্সিমোরন। যেমন আরেকটা উদাহরণ দিই আমি, টেরিবল বিউটি, ভয়ঙ্কর সুন্দর। টেরিবল বিউটি, বিউটি তো সুন্দর, বিউটির আগে আবার টেরিবল ভয়ঙ্কর কথাটা কেন লাগাবো? এটা লাগাই আসলে অনুপ্রাস সৃষ্টি করার জন্য। হ্যাঁ, কথাগুলো সুন্দর হয়ে যায় এই জন্য এরকম দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসে যে অনুপ্রাস বা অর্থালঙ্কার ক্রিয়েট করা হয় সেই টার্মটাকে আমরা বলতেছি অক্সিমোরন। আমার খুব পছন্দের একটা টার্ম। হ্যাঁ, দুইটা বিপরীত শব্দ ইউজ করা হয়। ওকে, প্যারাডক্স কি? প্যারাডক্সটা হচ্ছে দুইটা বিপরীত অর্থবোধক স্টেটমেন্ট একই সাথে বসবে। যেমন দেখেন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, আর চাইল্ড শিশু, কই শিশু আর কই বাবা, দুইটা বিপরীত অর্থবোধক শব্দ না? কিন্তু এখানে কি ঘুমিয়ে আছে শিশুর পিতা প্রত্যেক শিশুর অন্তরে, দেখে মনে হবে এটা কি কথা বলতেছে, চাইল্ড আর ফাদার দুইটা বিপরীত জিনিস, সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। হ্যাঁ, এইটা দিয়ে কি বুঝাবে? কিন্তু একটু ভাবলেই আমরা দেখব যে না, এখানে আসলে একটা ডিপার মিনিং আছে। এই ধরনের ডিপার মিনিং যুক্ত সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টকে আমরা বলি প্যারাডক্স। ওকে, চলেন পার্সোনিফিকেশন।
কোনো জিনিসকে মানুষের ক্ষমতা দেওয়া। যেমন দেখেন, দ্য ফ্লাওয়ার্স ডান্সড ইন দ্য জেন্টল ব্রিজ। ফ্লাওয়ার্স তো একটা বস্তু, তাই না? বস্তুর কি কোনো ক্ষমতা আছে ডান্স করার? ফ্লাওয়ার কিভাবে ডান্স করে? কিন্তু এই যে যে কোনো নির্জীব বস্তুকে মানুষের ক্ষমতা মানুষের শক্তি দেওয়াকে আমরা বলি পার্সোনিফিকেশন। ওকে। প্রোটাগনিস্ট কি? গল্পের হিরো। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে গল্পের ভিলেন। সিমিলি, সিমিলি কিন্তু আমরা পড়ে আসছি, দেখছেন? আই ওয়াজ লোনলি অ্যাজ আ ক্লাউড। অ্যাজ বা লাইক ব্যবহার করে যখন এক দুইটা বৈসাদৃশ্য জিনিসের উপর সাথে পেয়ার করা হয়, তখন ওই জিনিসটাকে আমরা বলি সিমিলি। অ্যাজ আর লাইক, যখন কোনো ম্যাটাফোরে অ্যাজ আর লাইক ব্যবহার করা হয়, তখন সেটা হয়ে যায় সিমিলি। দেখেন, আই ওয়াজ লোনলি আ ক্লাউড, এরকম নর্মালি থাকলে আমি একটা ক্লাউডের মতো লোনলি ছিলাম, বাট অ্যাজ বা লাইক ব্যবহার করলেই সেটা হয়ে যাবে একটা সিমিলি বা ডিরেক্ট কম্প্যারিজন। এই দুইটা ওয়ার্ড একদম খেয়াল রাখতে হবে। ফাইনালি, আমাদের যে লিটারি টার্মস আছে, কঠিন একটা টার্মস। হ্যাঁ, আপনাদের কিন্তু ক্লাসে খুব মনোযোগ থাকতে বলছিলাম। আচ্ছা, আহ সাবরিন আক্তার আপু বলছেন প্যারাডক্সটা একটু আবার বলি। টেরিফিক সেন্ট, হ্যাঁ, অক্সিমরনে একটা উদাহরণ হতে পারে। ওকে। সো প্যারাডক্সটা আবার একটু বলছি। আর কারো যে কোনো প্রশ্ন থাকলে, লিটারি টার্মস কিন্তু পুরোপুরি বোঝার একটা টপিক। এরপরে আমরা কোশ্চেন সলভে চলে যাব, বাট এর আগে এই পার্টে কারো কোনো কনফিউশন বা সমস্যা থাকলে আমাকে জানান। প্যারাডক্স হচ্ছে দুইটা বিপরীত অর্থবোধক স্টেটমেন্ট একসাথে বসবে এবং এদের একটা ডিপার মিনিং থাকবে। দেখেন, যে মানুষ তো একবারই মারা যায়, বাট এখানে বলছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস। এটা কিভাবে হয়? এটা একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট না? মানুষ কিভাবে, কাওয়ার্ডরা কিভাবে হচ্ছে সবাই একবার মারা যায়, একাধিকবার কিভাবে মরবে? হাউ ক্যান আ পার্সন ডাই টুয়াইস অর থ্রাইস? বাট এটা ডিপার মিনিং হচ্ছে ওদের লাইফটা আসলে মিনিংফুল কোনো লাইফই না। যতবার ওরা ভীরুতার পরিচয় দেয়, ততবারই ওরা মরে যায়। এই যে এটাই সেলফ কন্ট্রাডিক্টরি কিছু সেন্টেন্স, যেটাতে ডিপার মিনিং আছে একটা, সেটাকে আমরা বলবো প্যারাডক্স। হোপফুলি আপনার কনফিউশন ক্লিয়ার, আশা রাখি। কনফিউশনস আর ক্লিয়ার। স্যাটায়ার কি? স্যাটায়ার হচ্ছে বিদ্রূপ বা ব্যঙ্গ। ঠিক আছে? ব্রিটিশ সোসাইটির ব্যঙ্গ করছি স্যাটায়ার বলে, যে ব্রিটিশরা তো আসলে খুব পরিচ্ছন্ন, বাট ওরা কি এই ওয়ার্ডটা মনে হচ্ছে ব্রিটিশ আর সো ক্লিনলি ফ্রি। না, ব্রিটিশরা কিন্তু আসলেই পরিচ্ছন্ন। আমরা বলতে পারি যে ফ্রেঞ্চ আর ক্লিনলি ফ্রিক, ওরা খুব পরিষ্কার। কিন্তু এটা একটা ব্যঙ্গাত্মক সেন্টেন্স আসলে, কারণ ফ্রান্সের অধিবাসীরা আসলে তাদের অপরিচ্ছন্নতার জন্য বিখ্যাত। দ্যাট ইজ ওয়াই ওরা খুব পারফিউম ইউজ করে। সো এই সেন্টেন্স আমরা যখন ইউজ করব যে দ্য ফ্রেঞ্চ আর ভেরি ক্লিন, এটা একটা ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার শব্দ হবে। ওকে। আহ ওকে। সো ইমরান হোসেন ভাই বলছেন এই পার্টটা থেকে কিভাবে প্রশ্ন হয়। এই যে এই লাইনটা দিয়েই বলবে আই ওয়াজ লোনলি অ্যাজ এ ক্লাউড। এই বাক্যটাতে কিসের উদাহরণ আছে? সিমিলির, মেটাফোরের, প্যারাডক্সের, অর আইরনির? এভাবে প্রশ্ন হয়। আই গেস সবার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আর কোনো নতুন প্রশ্ন দেখছি না। চলেন আমরা এখন একটা পোল কোশ্চেন আছে, এটা আনসার করি। বলেন তো, উই হ্যাভ টু টক অ্যাবাউট সাম ইস্যুজ, এটা কিসের এক্সাম্পল হইতে পারে? বলেন, কুইক। ওকে, এটা কিসের উদাহরণ? উই হ্যাভ টু টক অ্যাবাউট সাম ইস্যুজ, এটা কিসের উদাহরণ হতে পারে? রামিরেজ ভাই বলছেন ডি। না, হাইম তো হবে না। হাইম কি ভজন সঙ্গীত না? ইয়েস, মেনি আর কারেক্ট। সেটা হচ্ছে ইউফেমিজম, মানে আমি তোমাকে বকাঝকা করব। ঠিক আছে? যে কাম টু মি, আই উইল রিপেরিমেন্ড ইউ, ওইটা না বলে আমি কি বলতেছি? আই হ্যাভ টু টক অ্যাবাউট সাম ইস্যুস। তুমি কিছু গন্ডগোল করছো, এই জন্যই আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। জিনিসটাকে একটু শ্রুতি মধুর করতেছি, একটু হালকা করে ফেলতেছি, এটাকে বলে ইউফেমিজম। চলেন নাম এখন আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলি। লেটস ফিনিশ দা কোশ্চেন্স।
আপনারা চ্যাট বক্সে আমার সাথে একটু আনসার করবেন। দেখি, হুইচ ইজ নট আ পোয়েট্রি? সনেট, ব্যালাড, এপিক সবই পোয়েট্রি, তাই না? টেল হবে। প্যানেজেরিক, এটা হচ্ছে ইলেবোরেট প্রেইজ, হ্যাঁ, খুবই উচ্চ প্রশংসা বাণী, এটাকে আমরা বলি প্যানেজেরিক। ইউফেমিজম, আমরা জানি তাই না এটা কি? ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, যেটাতে কেউ অফেন্স ফিল করে না। হুইচ ইজ নট আ পয়েটিক ট্র্যাডিশন? এপিক, কমিক, ট্র্যাজিক সবই আসলে লিটারেরি ট্র্যাডিশন, বাট অকাল্ট এটা না। ফানি পোয়েম অফ 5 লাইন্স, বলছিলাম এটা পরীক্ষায় আসছে, দেখছেন? লিমেরিক। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড, আমরা এটা পড়ে এসেছি, কি হবে? অ্যালিটারেশন, তাই না? আমি আসলে অপশনটা দেখতে পাচ্ছি না, প্রবাবলি 3 নম্বরে অ্যালিটারেশন আছে। তাই তো আমি দাগিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন, আমার এখানে নিচের এটা দেখা যাচ্ছে না। ওকে। দ্য কম্পারিশন অফ আনলাইক থিং, এইটুক যদি থাকতো যে দুইটা বৈসাদৃশ জিনিসের তুলনা, তখন এটা মেটাফোর হইতে পারতো, তাই না? মেটাফোর। বাট কি ইউজ করে? লাইক অর অ্যাজ, এই দুইটা শব্দ আছে, সো অবভিয়াসলি এটা সিমিলি হবে। দ্য ক্লাইম্যাক্স অফ আ প্লট, উই অল নো দ্যাট, যে ইজ হোয়াট হ্যাপেন্স ইন দ্য হাইট, একদম শেষে উত্তেজনার শেষ মুহূর্তে যে জিনিসটা হয় ওটা হচ্ছে গল্পের ক্লাইম্যাক্স। এটা একটা মুখস্থের ব্যাপার। ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমেল, এটা বলছে অ্যারিস্টটল আসলে। ইন ইন আ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম, এটা আপনারা আগে পড়েন নাই, এখন পড়তেছেন। মাঝে মাঝে না আমরা কিছু গল্প উপন্যাস দেখব, ধরেন একটা হরর কাহিনীর মাঝখানে হট করে রাইটার একটা চ্যাপ্টার লিখছে, মেন ক্যারেক্টার না, কোনো একটা সাব ক্যারেক্টার নিয়ে, যেখানে হাসির একটা এলিমেন্ট আছে। তো এটা আসলে একটা ডাইভার্সন না, মেইন থিম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জিনিসটাকে কি বলে আপনারা জানেন? ডাইগ্রেশন। মানে ইন আ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম, থিম থেকে যখন রাইটার দূরে সরে যায়, হরর কাহিনীতে হাসির কাহিনী ইউজ করে, বা হাসির কাহিনীতে ট্র্যাজিক এলিমেন্টের একটা চ্যাপ্টার রাখে, এটাকে বলি ডাইগ্রেশন। ওকে। আ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি, কি হবে? ইউলজি, তাই না? স্তুতি বাক্য। ওকে, আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে গেল, অ্যান্ড আই এম সো হ্যাপি। আসলে আমি চ্যাট বক্সও লক্ষ্য করতেছিলাম, তো চ্যাট বক্সেও সবাই খুব সুন্দর করে আনসার করেছেন। আই হোপ আজকের ক্লাসটা আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং ক্লাসের পড়া বুঝেছেন। আহ ওকে, ক্লাসটা সুন্দর ছিল, থ্যাংক ইউ যারা বলছেন। আর যে কোনো প্রবলেম বা যে কোনো প্রশ্ন থাকলে এখনো কিন্তু আমাকে আস্ক করতে পারেন, আই উইল আনসার ইচ অ্যান্ড এভরি কোশ্চেন। ওকে। আহ ওকে, সো কিছু প্রশ্ন আমি দেখছি। আচ্ছা, সো হোপফুলি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আর যে কোনো প্রশ্ন, এখন তো আপনারা পড়াটা শেষ করবেন, যদি থাকে কাইন্ডলি আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। আই উইল ট্রাই টু সলভ ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন অফ ইয়ার্স। আর ইংলিশ লিটারেচার একটা ব্যাপার, যেটা যেদিন যে ক্লাস হবে ওই ক্লাসের পরে আসলে ওই টপিকটা খুব ভালো করে শেষ করতে হবে। সো আজকের ক্লাসের শেষে হোপফুলি আপনারা খুব ভালো করে এই টপিকটা শেষ করবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল জার্নি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, আর সব প্রশ্নের উত্তর আবার দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন। স্টাডি হার্ড, স্টাডি ওয়েল। থ্যাংক ইউ।